মধ্যে থেকে। সো আমরা আসলে যদি মাইক্রোবায়োলজি চিন্তা করি, মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি মিলে অ্যাকচুয়ালি আমাদের বিসিএস প্রশ্ন আসবে মাত্র 5টা। শুনে মনে হয় যে আসলে অনেক কম নাম্বার, আসলেই অনেক কম নাম্বার। কিন্তু এর সুবিধা কি, মাইক্রোবায়োলজি আমাদের আসলে সবকিছু পড়তে হবে না। আমরা মাইক্রোবায়োলজিতে আমি গত বিসিএস যে দুটো হয়েছে স্পেশাল, সবগুলোর কোশ্চেন দেখেছি, দেখে আসলে মাইক্রোবায়োলজির কোশ্চেন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যায়। সো এখন যেটা করব সেটা হচ্ছে কি, আমরা গত এইবারের বিসিএস এ কিছু সিলেবাস দিয়ে দিয়েছে। গতবারের বিসিএস এ মাইক্রোবায়োলজি সিলেবাস আসলে ওইভাবে ছিল না। তো এবারে বিসিএস যেসব সিলেবাস দিয়েছে, আমাদের জন্য একদম ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা দরকার সেটা হচ্ছে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন। সবাই আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তাই না? এবং মাইক্রোবায়োলজির মধ্যে রয়েছে ইমিউনিটি, ইমিউনাইজেশন এগেইনস্ট দ্য কমন ব্যাকটেরিয়া এন্ড ভাইরাল ইনফেকশন, immunodeficiency syndrome with special references to AIDS. Then common diseases of diarrhea, pathogens এবং তাদের কমপ্লিকেশনস আছে। দেন আছে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং এদের স্পেশাল রেফারেন্স টু এন্টারিক ফিভার, টিউবারকুলোসিস, লেপ্রোসি, ডিপথেরিয়া, হুপিং কাফ, টিটেনাস, গ্যাস গ্যাংগ্রিন, ফুড পয়জনিং। দেন আছে হচ্ছে আমাদের স্টেফটোকক্কাস এবং স্টেফাইলোকক্কাস যে ইনফেকশন সেগুলা, ব্যাসিলারি ডিসেন্ট্রি, কলেরা আছে। দেন কমন ভাইরাল অনেকগুলো ডিজিজ আছে, তার মধ্যে কিছু তারা ডিনোট করে দিয়েছে একেবারে, যে যেমন পলিও, চিকেন পক্স, তারপর মিজেলস, ভাইরাল হ্যাপাটাইটিস, দেন হচ্ছে র্যাবিস, আর তারপর হচ্ছে হার্পিস জোস্টার ভাইরাস, এইচআইভি, এইডস, দেন ডেঙ্গু, দেন কোভিড-19। আবার কিছু প্যারাসাইটিক ডিজিজ, যেটা হচ্ছে আমরা যখন আমাদের পড়াশোনা থাকে তখন আমরা খুব কম সময় ধরে এটা হচ্ছে আমরা পড়াশোনা করি। তো সেটাকেও তারা হচ্ছে দিয়ে দিয়েছে, যেমন এসকারিস লম্ব্রিকয়েডস, দেন অ্যাঙ্কেলোস্টোমা ডিউডেনালাইস। দেন হচ্ছে কিছু প্রোটোজোয়াল ডিজিজের নাম বলেছে, তারা হচ্ছে ম্যালেরিয়া, কালাজার, হ্যাঁ, জিয়ারডেসিস। তারপর হচ্ছে কি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে রয়েছে গনোরিয়া, সিফিলিস, দেন হচ্ছে কি যে অ্যালার্সিড, দেন হচ্ছে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস। দেন রয়েছে হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজি। আবার দিল তারা হচ্ছে মলিকুলার বায়োলজি। দেন দিল হচ্ছে মাইকোলজি। মলিকুলার বায়োলজি মানে একটু বলে ফেলি, মলিকুলার বায়োলজি আসলে একটু ডিফারেন্ট থিং। আমরা যে পড়েছি যে পিসিআর টেস্ট বা আরটিপিসিআর আমরা পড়েছিলাম কোভিড এর সময়, এই জিনিসগুলো আসলে মলিকুলার বায়োলজির মধ্যে পড়ে। দেন তারা দিয়েছে হচ্ছে মাইকোলজি। দেন আবার দিয়েছে আবার ভাইরোলজি। ভাইরোলজি একবার ডিনোট করে দেওয়ার পর আবার ভাইরোলজি। ব্যাকটেরিওলজি কিন্তু একবার ডিনোট করে দিয়েছে, দেওয়ার পরেও কিন্তু আবার ব্যাকটেরিওলজি তারা দিয়েছে। সো এই হচ্ছে বিষয়। সো আমরা খুব সহজেই, খুব ইজিলি সবগুলো পড়াশোনা শেষ করব। ফার্স্টে আমরা যেখানে আসবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন আসলে কি? স্টেরিলাইজেশন is a killing or removal of all microorganism including bacterial spores which is highly resistant to heat and disinfectants. Sterilization usually কি হয়, carried out by the autoclaving, which consists of exposure to steam at 121 degrees centigrade under a pressure of 15 pounds per inch for 15 minutes. ঠিক আছে? আমি মনে হয় আমাকে এক জায়গা থেকে একটু ভিডিওটা স্টপ করে দিলে আমাকে সুন্দর দেখাবে, দেন এক্স্যাক্টলি। এবং দেখেন সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্টস গুলো রয়েছে সেগুলো হচ্ছে কি যে ড্যামেজ হতে পারে ময়েস্ট হিটের কারণে। সো যে কারণে হচ্ছে কি এইগুলো আমরা স্টেরিলাইজ করি হচ্ছে কি কি দিয়ে, ইথিলিন অক্সাইড গ্যাস দিয়ে। এবং আমাদের যে ইন্ট্রাভেনাস সলিউশন গুলো রয়েছে এই সলিউশন গুলা হচ্ছে আমরা স্টেরিলাইজ করতে পারি কি দিয়ে, ফিল্ট্রেশন দিয়ে। স্টেরিলাইজেশন আমি একটা সংজ্ঞা দিয়েছি, সেই সংজ্ঞার সাথে হচ্ছে এই পুরো জিনিসটাই যোগ করে দিয়েছি। দেন আমরা আসেন পড়ি ডিসইনফেকশন কি জিনিস। Disinfectants vary in their tissue damaging properties from corrosive phenol containing compounds. যেসব ডিসইনফেক্টেন্ট থাকে তাদের হচ্ছে কি যে যেহেতু হচ্ছে ফেনল কন্টেনিং কম্পাউন্ড থাকে, তো তারা হচ্ছে টিস্যুকে অনেক বেশি ড্যামেজ করতে পারে। তাহলে আমরা ডিসইনফেক্টেন্ট বলতেই বুঝবো যে ফেনল কন্টেনিং কম্পাউন্ড যদি থাকে তাহলে হচ্ছে আমাদের ডিসইনফেক্টেন্ট। ওকে। আর ডিসইনফেক্টেন্ট আমরা কোথায় ইউজ করি? জেনারেলি আমরা ইউজ করি হচ্ছে ইনএনিমেট অবজেক্টস, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি
এনিমেট না, অর্থাৎ যেগুলো প্রাণ নাই, প্রাণহীন যেসব অবজেক্ট সেগুলোর ক্ষেত্রে আমরা সবসময় ডিসইনফেক্টেন্ট ইউজ করে থাকি। এবং আমরা কি ইউজ করি? ইথানল ইউজ করি, আয়োডিন ইউজ করি। এবং দেখেন যে কি হয়, যে ইথানল এবং আয়োডিন এগুলো যদি আমরা স্কিন সারফেসে ইউজ করি, তাহলে আমরা স্কিনটাকে খুব ইজিলি কি করতে পারি? ডিসইনফেক্ট করতে পারি। আপনারা দেখবেন যে আমরা যখন অপারেশন করি, অপারেশনের সময় হচ্ছে হলুদ এক ধরনের একটা সলিউশন দিয়ে হচ্ছে পুরো স্কিনটাকে হচ্ছে কি যে ডিসইনফেক্ট করা হয়। ইটস এ কাইন্ড অফ আয়োডিন। দেন কেমিক্যাল ইউজড to kill the microorganism on the surface of skin and mucous membrane are called antiseptic. এই হলো আমাদের বেসিকলি অ্যান্টিসেপটিক কি জিনিস, ডিসইনফেক্টিং আমরা বুঝলাম। আর যখন আমরা হচ্ছে কি যে কেমিক্যাল কোনো কিছু ইউজ করি সারফেস অফ দ্য স্কিনে এবং মিউকাস মেমব্রেনে অর্গানিজমকে কিল করার জন্য, তখন আমরা সেটাকে বলি অ্যান্টিসেপটিক। তাই আমি আপনাদের বই থেকে আসলে একটা ছক তুলে দিয়েছি পুরোপুরি ভাবে, কারণ এই ছকটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের। এটা হচ্ছে আমি লেন্স থেকে নিয়েছি এবং আমি আজকের যে নোটটা তৈরি করেছি পুরোটাই লেন্স ভিত্তিক নোট তৈরি করেছি। দেখেন কি হয়, আমরা যখন ইনফেকশন কন্ট্রোল করতে যাই এবং সেটা যখন প্রিকশন প্র্যাকটিস, আমি আমি একটা বিষয় বলি, ডিসইনফেক্টেন্ট কিংবা হচ্ছে কি যে আপনার স্টেরিলাইজেশন থেকে আপনার যদি কোনো কোশ্চেন আসে, আমি দুইটা ছক দিয়েছি, একটা ছক আর একটা ছক, এই দুইটা ছক থেকে আসবে। ঠিক আছে? বইয়ের ছক, ল্যান্সের ছক, এই ছকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এর বাইরে যে জায়গাগুলো থেকে আসবে সেগুলো আমি হচ্ছে নোট করে দিয়েছি এখানে, এবং আমরা ক্লাস শেষে সবগুলো নোট পেয়ে যাব। দেখেন কি হয়, যে টাইপ অফ প্রিকশন, আমরা যদি স্ট্যান্ডার্ড কোনো প্রিকশন নিতে যাই, ঠিক আছে, যদি সমস্ত পেশেন্টের ক্ষেত্রে, তাহলে আমাদের প্রিকশন কি কি হবে? এক হচ্ছে আমাদের হ্যান্ড হাইজিন থাকবে, দুই হচ্ছে আমাদের রেসপিরেটরি হাইজিন এবং কফ এটিকেট থাকবে, যেটার জন্য আমরা কি করি? মাস্ক পরে থাকি। হুম। দেন হচ্ছে কি সেফ ইনজেকশন প্র্যাকটিস, অর্থাৎ হচ্ছে আমরা একটা ইনজেকশন যদি ইউজ করি, সেই ইনজেকশনটাকে আমি ডিসকার্ড করব। তারপর কি আছে দেখেন, ডিসপোজাল অফ নিডলস এবং স্কালপেলস। স্কালপেল এবং নিডল গুলো ইউজ করবো, এটাকে অবশ্যই ডিসকার্ড করতে হবে এবং এটাকে ডিসপোজ করে দিতে হবে। তাহলে দেখেন স্ট্যান্ডার্ড, আমরা যখন কোন একটা পেশেন্টের, অল পেশেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই এই চারটা জিনিস স্ট্যান্ডার্ড। যদি আমরা বলে যে পরীক্ষার হলে যে পেশেন্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোন ডিজিজ কন্ট্রোলের প্রসিডিউর কোনটা কোনটা, তাহলে আমাদের এই চারটা আসবে। যদি আমাদের হয় যেমন এক্সপোজার টু ব্লাড সিক্রেশন অর ব্লাডি ফ্লুইড লাইক, হ্যাঁ, টু অকার, তখন যখন হয়, তখন দেখেন কি হয়, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই পড়তে হবে, মাস্ক পরতে হবে, ফেস শিল্ড পরতে হবে, গাগলস পরতে হবে, গ্লাভস পরতে হবে, গাউন পরতে হবে, যেটা আমরা কিন্তু মনে আছে আমাদের, আমরা যখন কোভিড-19 হয়েছিল তখন কিন্তু কোভিড-19 এর সময় কিন্তু আমরা এই জিনিসটা খুব বেশি করেছিলাম। কন্টাক্টের প্রিকশন দেখেন, সাপোজ স্টুল ইনকন্টিনেন্স থাকতে পারে, স্টুলের মধ্যে কোনো একটা ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে, আর ভাইরাস থাকতে পারে। তাহলে দেখেন এখানে আমরা একটা জিনিস জেনে যাচ্ছি যে স্টুলের মধ্যে আমাদের কোন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকতে পারে। স্টুলে দেখেন লিখা আছে স্টুলে কোন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে। ভাইরাস থাকবে কোনটা? নোরো ভাইরাস। নোরো ভাইরাস। আর যদি ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া হচ্ছে কোনটা? ক্লোস্ট্রিডিয়াম ডিফিকালি। আর যদি আমাদের কোনো জেনারেলাইজড র্যাশ থাকে, কারো স্কিনে অনেক জেনারেলাইজড র্যাশ থাকতেছে, হ্যাঁ, সাপোজ তার ভেরিসোলা ভাইরাস তাকে আক্রমণ করে যাওয়ার, ভেরিসোলা জোস্টার, চিকেন পক্স নাম আমরা যেটা চিনি, হ্যাঁ, অথবা ড্রেনিং কোনো ওন্ডস, যেখানে হচ্ছে কি যে সিউডোমোনাস থাকতে পারে, আর হচ্ছে কি স্টেফিলোককাস থাকতে পারে, স্টেফাইলো থাকতে পারে। আমরা তখন কি করবো? আমরা তখন গ্লাভস এবং গাউন ওয়্যার করব, ডিসইনফেকশন একটা রুম, এবং রুমটাকে আমরা ডিসইনফেক্ট করতে হবে পরবর্তী কাজ করার পরে। যদি আমাদের ড্রপলেট হয়, যদি আমাদের রেসপিরেটরি কোনো ভাইরাস থাকে, ইনফ্লুয়েঞ্জা হয়, অথবা বডিটেলা পার্টিউসিস, আমরা নিশ্চয়ই পার্টিউসিস এর নাম শুনেছি, ডিপিটিটি কে আমরা দেই ইপিআই এ। আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে ইপিআই যখন পড়াবো তখন আপনারা জানতে পারবেন। হ্যাঁ, ভ্যাকসিনেশনের সময় আমাদের, আমরা যখন ইপিআই দেই, ইপিআই এর একটা আমরা ডিপিটি দেই, হ্যাঁ, ডিপথেরিয়া, পার্টিউসিস এবং টিটেনাস। সো সেই ডিপিটি টিকার মাঝের জন পার্টিউসিস, সো সে হয় বডিটেলা পার্টিউসিস কারণে, তার এয়ারবর্ন ড্রপলেটের কারণে হয়ে থাকে। হ্যাঁ, এবং নাইজেরিয়া মেনিনজাইটিস এয়ারবোর্ন ড্রপলেটের কারণে হয়ে থাকে। এবং আজকের
আজকে আমরা নাইজেরিয়া ইউজ করে পড়াবো। সো সেক্ষেত্রে কি হয় দেখেন, আমাদের প্রিকশন কি নিতে হবে, ফেস মাস্ক নিতে হবে এবং হচ্ছে শিল্ড ইউজ করতে হবে। আমরা নিশ্চয়ই জানি শিল্ড কিভাবে ইউজ করতে হবে। আবার কিছু ইয়ারবোন থাকে, এটা ড্রপলেট দিয়ে হচ্ছে, আবার ইয়ারবোন দিয়ে হচ্ছে, শুধু বাতাসে ভেসে যাচ্ছে। টিউবারকুলোসিস, মিজলস, ভেরিসোলা। যখন পেশেন্ট কাফিং দেয় তখন ভেরিসোলা থেকেও ইয়ারবোন হতে পারে। তখন আমরা কি করছি, টিউবারকুলোসিসের পেশেন্ট, আমরা সবসময় বলি যে টিউবারকুলোসিসের পেশেন্ট সে হচ্ছে কি যে যেই প্লেটে খাওয়া দাওয়া করবে সেই প্লেটে পরিবারের অন্য কেউ খাওয়া দাওয়া করবে না। সে যে গ্লাসটা ইউজ করে সেই গ্লাসটা অন্য কেউ ইউজ করবে না। কেন বলি, একটা হচ্ছে তার ইয়ারবোন তো আছেই, সাথে আরেকটা বিষয় থাকে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে সে যখন খাওয়া দাওয়া করছে তার স্যালাইভারি যে স্যালাইভা থাকে সেখান থেকেও আসতে পারে। এই এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পরীক্ষার হলে যেখান থেকে সবসময় কোশ্চেন আসেই, আপনারা পেয়েছেন কোশ্চেন। হুম। যেমন ডিসইনফেক্ট টু স্কিন, স্কিনকে ডিসইনফেক্ট করার আগে, ভেনাপাংচারের আগে আমি ইমিউনাইজেশনের জন্য কি দিতে পারি, 70% অ্যালকোহল। তারপর যেমন ধরেন স্টেরিলাইজ নন হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল, যেমন সার্জিক্যাল গ্রাউন্ড, ড্রেপস। সবাই জানেন না? সবাই জানেন? কেউ আসলে রেসপন্স করছে না। কেউ রেসপন্স করছে না। রেসপন্স না করলে তো সমস্যা, তখন তো আমি তো ধরে ধরে রেসপন্স করাবো। আব্দুল্লাহ আল জায়েদ, দেখি বলেন। জি স্যার। আহ আমরা যদি সার্জিক্যাল গাউন কিংবা ড্রেপস এগুলো যদি আমরা স্টেলাইজ করতে হয়, আমরা কি ইউজ করি? কেমিক্যাল স্টেরিলাইজেশন। হ্যাঁ, ক্যান বি এ গুড থিং, বাট এখানে সার্জিক্যাল গাউন যদি আপনি কেমিক্যালের মধ্যে দেন, কেমিক্যাল 1 ঘন্টার মধ্যে হচ্ছে কি জিনিসটাকে কি করে ফেলবে, পুরোপুরি ভাবে এটা কোথাও থাকবে না। দেন আমরা এটা অটোক্লেভ রেডি করব। রেডি এটা আমরা কি করবো, এটা আমরা অটোক্লেভ করব। ওকে। তারপর যেমন ধরেন যে ক্লিনস বার্ন ওন, বার্নের যে ওন থাকে এটা ক্লিন করতে হলে আমার কি ইউজ করতে হবে, আমরা ইউজ করতে হবে সিলভার সালফানাজাইড। ঠিক আছে, সিলভার সালফানাজাইড ইউজ করতে হবে। তারপর দেখেন এখানে আমি এই যেখানে পড়াচ্ছি আপনি এখানে আসেন, তাহলে দেখবেন ইন্টারভেনাস যদি কোনো সলিউশন থাকে, যে সলিউশনটা আমরা ইন্টারভেনাস, যেমন ভ্যাকসিন, সিরাম। ওকে, এগুলো আমরা কি দিয়ে স্টেরাইজ করি, এগুলোকে আমরা ফিল্ট্রেশন দিয়ে স্টেরাইজ করি। অ্যাকচুয়ালি এগুলো যদি আমরা অন্য কিছু দিয়ে স্টেরাইজ করতে যাই, সাপোজ এগুলা যদি আমরা স্টেরাইজ করতে যাই হচ্ছে কি আমাদের অন্য কোনো কিছু দিয়ে, তখন অ্যাকচুয়ালি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি এখান থেকে ব্যাকটেরিয়া এবং ভাইরাস গুলো আমরা শুনেছি তাই না, সে যখন ব্রেকডাউন করে তখন সে এক্সোটক্সিন কিংবা অ্যান্টোটক্সিন বের করে, তাই না? জানেন তো তাই না? জি হুম। তখন যে এক্সোটক্সিন অ্যান্টোটক্সিন যেটা বের করে সেটা তখন হচ্ছে কি যে ওই ভ্যাকসিনে রয়ে যেতে পারে। সো এটা হচ্ছে তখন হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে, তাই না? ক্ষতিকর যদি হয়ে যায়, সে কারণে আমরা এটাকে ক্ষতিকর না হওয়ার জন্য আমরা ফিল্ট্রেশন ইউজ করি। আবার যখন আমরা ওটি রুমের কোনো এয়ারকে, ওটি রুমের যে এয়ার থাকে, হ্যাঁ, তখন যদি আমরা সেটাকে যদি আমরা সেল করতে যাই, তখন আমাদের ইউজ করতে হবে কি, ইউভি লাইট ইউজ করতে হবে। এখনকার যারা ডেন্টিস্ট অলমোস্ট সবারই একটা করে ইউভি লাইট আছে, তাই না? এখন দেখেন আমরা আসি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে কি কেমিক্যাল এজেন্ট। আমাদের অ্যাকচুয়ালি আমরা কি কি কেমিক্যাল এজেন্ট হচ্ছে কি যে আমরা ইউজ করি স্টেরিলাইজেশন করার জন্য। কেমিক্যাল এজেন্ট যেগুলো আমরা ইউজ করি, এই ইউজের উপর ডিপেন্ড করে কেমিক্যাল এজেন্ট গুলোকে অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে 3টা ভাগে। একটা হচ্ছে ডিসরাপশন অফ সেল মেমব্রেন, অর্থাৎ যেসব কেমিক্যাল এজেন্ট সেল মেমব্রেনকে ডিসরাপ্ট করবে। আরেকটা হচ্ছে কি মডিফিকেশন অফ প্রোটিন, যারা হচ্ছে কি কার প্রোটিন, ব্যাকটেরিয়ার প্রোটিন কিংবা সেল মেমব্রেনকে যে ডিসরাপ্ট করবে, ভাইরাসের প্রোটিন কিংবা সেল মেমব্রেনকে যে ডিসরাপ্ট করছে, এবং মডিফিকেশন অফ নিউক্লিক অ্যাসিড, যে নিউক্লিক অ্যাসিডকে গার্ড করছে। তাহলে কেমিক্যাল এজেন্টের মধ্যে সেল মেমব্রেনে কারা কারা কাজ করে? এক, অ্যালকোহল। দুই হচ্ছে ডিটারজেন্ট।
তো ডিটারজেন্ট অ্যাকচুয়ালি আমরা ডিটারজেন্ট বলে দিই, ডিটারজেন্টের অ্যাকচুয়ালি একটা নাম আছে, নাম হচ্ছে কি কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, যেমন বেনজালকোনিয়াম ক্লোরাইড আমি লিখে দিয়েছি শিটে, এবং ফেনল আমরা ইউজ করি। তো আমরা একটা ফেনল কিন্তু আমাদের চেম্বারে খুব বেশি ইউজ করি, যারা হচ্ছে কি সেল মেমব্রেনকে ডিসরাপ্ট করতে পারে, তার নাম হচ্ছে ক্লোরোহেক্সিডিন। সো ক্লোরোহেক্সিডিন আমরা মাঝে মাঝে কোথায় ইউজ করি জানেন তো না? আমরা ক্লোরোহেক্সিডিন কিন্তু মাঝে মাঝে ক্যানাল ইরিগেন্ট হিসেবে ইউজ করি, তাই না? জি এক্স্যাক্টলি। তাহলে ক্লোরোহেক্সিডিন কাজ করে কিভাবে? সেল মেমব্রেন ডিসরাপ্ট করে। তার মানে সেল মেমব্রেন ডিসরাপ্ট করে আমরা তাহলে কারে কেটে পেলাম? অ্যালকোহল পেলাম, ডিটারজেন্ট পেলাম, আর ফেনল পেলাম, তিনটা জিনিস। তার মধ্যে ডিটারজেন্ট ও দুষ্টু ছেলে, ওর নামটা অনেক লম্বা, নাম হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। সেই এই যে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, এটার একটা স্পেসিফিক নেম আছে, নামটা হচ্ছে বেনজাইলকোনিয়াম ক্লোরাইড, আর ফেনলের নাম হচ্ছে কি ক্লোরোহেক্সিডিন। ওর এবার দেখেন আমরা জানবো যে এটা হচ্ছে কি মডিফিকেশন অফ প্রোটিন, অর্থাৎ প্রোটিনকে মডিফাই করে আমাদেরকে স্টেরাইজ করে দিচ্ছে, ব্যাকটেরিয়া ভাইরাসের প্রোটিনকে মডিফাই করে দিচ্ছে কারা? ক্লোরিন, আয়োডিন। আমরা পড়ছিলাম মনে আছে, হ্যাঁ? আমাদের যে হ্যালাইট গুলো আছে তাই না, এই সবগুলো হ্যালাইট তাই না? ক্লোরিন, আয়োডিন। দেন দেখেন ফর্মালডিহাইড, আমাদের চেম্বারে খুব ইউজ করি আমরা গ্লুটারিয়ালডিহাইড, কি নামে ইউজ করি আমরা? সাইডেক্স, তাই না? জি কত পার্সেন্ট ইউজ করবো? 5%। দেন কি আছে দেখেন ইথিলিন অক্সাইড, আমরা একটু আগে ইথিলিন অক্সাইডের কথা পড়ে পড়ে আসছিলাম, আর হচ্ছে অ্যাসিড এবং অ্যালকালি। ক্লোরিন, আমরা ক্লোরিন ইউজ করতেছি, আয়োডিন ইউজ করতেছি, সাথে আমরা হেভি মেটাল ইউজ করি। হেভি মেটালের নাম কি? থিমেরোসাল। দেখেন আমি একটু পুরনো স্লাইডে যাই, একটা দেখেন আসছেন, আমরা থিমেরোসাল কো ইউজ করি দেখেন প্রিজারভেটিভ ভ্যাকসিন হিসেবে দিবেন ভ্যাকসিনে। এই স্লাইডে দেখেন ভ্যাকসিনের প্রিজারভেটিভ হিসেবে আমরা কি ইউজ করি? থিমিরোসাল ইউজ করতেছি, সেই থিমিরোসাল পাইছেন? তাহলে থিমিরোসাল কিভাবে কাজ করে? সে প্রোটিনকে মডিফাই করে ফেলে। দেন দেখেন আমরা যেহেতু ক্লোরিন এবং আয়োডিন পাইছি, তাহলে ব্রোমিন কেন থাকবে না, তাই না? কিন্তু এই ব্রোমিনটা একটু হেভি মেটাল নামে আসছে, কি নাম? ম্যার ব্রোমিন বা মার ব্রোমিন। দেন আর কি আছে? আমাদের একটা অনেক বড় হেভি মেটাল আছে কি মার্কারি, তার নামের সাথে কি আসছে? মার্কিউরোক্রোম। আর কি আসছে? সিলভার নাইট্রেট। সাথে কি আসছে? হাইড্রোজেন পারঅক্সাইড, ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, ইথিলিন অক্সাইড। তাহলে ইথিলিন অক্সাইড আমরা জেনারেলি কোনটা করি? সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং প্লাস্টিক। আর আছে কি অ্যাসিড, অ্যাসিডের মধ্যে কি আছে? উইক অ্যাসিড। উইক অ্যাসিডে কি আছে? আমি আসলে বানানটা ভুল লিখছি, বেনজোইক অ্যাসিড হবে, বেনজিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড। এবং অ্যালকালি আছে কি? 2% সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এবার দেখেন মডিফিকেশন অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে কারা আসলে মডিফাই করতে পারে? যারা নিউক্লিক অ্যাসিডকে মডিফাই করতে পারে, এই তাদের দুটোই হচ্ছে রং দিয়ে তৈরি। আমরা দুইটা রং, একটা রঙের নাম হচ্ছে গ্রিন, আর একটা রঙের নাম হচ্ছে ভায়োলেট। একটা রঙের নাম হচ্ছে মেলাসাইট গ্রিন, আরেকটা রঙের নাম হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট অথবা জেনসেন ভায়োলেট। আমরা ছোটবেলায় কিন্তু দেখতাম কোথাও কাটা টাটা গেলে এক ধরনের ভায়োলেট কালারের একটা হচ্ছে কি যে ইয়া নিয়ে এসে আমাদেরকে দিত, বা হচ্ছে দেখা যায় কি যে কোনোটা জায়গায় হচ্ছে স্কিনে কোথাও একটা রাপচার হয়েছে, সেখানে দেয়, হ্যাঁ। মেলাসাইট গ্রিন আমরা আসলে আরো একটা জায়গায় ইউজ করি, সেটা হচ্ছে কি মেলাসাইট গ্রিন আমরা লিওনেস্টন জনসন নামে এক ধরনের একটা আমাদের এগার মিডিয়া আছে, সেই মিডিয়াতে আমরা মেলাসাইট গ্রিন ইউজ করে থাকি। তাহলে মডিফিকেশন অফ নিউক্লিয়াস অ্যাসিড কারা করতেছে? দুইটা রং করে, দুই রং। কোন কোন রং? মেলাসাইট গ্রিন এবং ক্রিস্টাল ভায়োলেট বা জেনসেন ভায়োলেট। আমরা এর আগে পড়ে আসছিলাম মডিফিকেশন অফ প্রোটিন। মডিফিকেশন অফ প্রোটিনে আমরা পড়ে আসছিলাম যে আমাদের হেভি মেটাল কাজ করে। একটা হেভি মেটালের নাম পড়ছিলাম হচ্ছে কি থিমেরোসাল। এটা আমরা কি ইউজ করি? এটা আমরা ইউজ করি কি হিসাবে ইউজ করি আমরা? আমরা এটা ভ্যাকসিন ইউজ করি, প্রিজারভেটিভ হ্যাঁ, প্রিজারভেটিভ হিসাবে ভ্যাকসিনে। এখন পড়বো আমরা সিলভার নাইট্রাইট নিয়ে। সিলভার নাইট্রাইট আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটাও একটা হেভি মেটাল। সে সিলভারে দুটো ভাগ করছে, একটা সিলভার নাইট্রাইট আর হচ্ছে সিলভার সালফার ডায়াজিন। যখনই সিলভার সালফার ডায়াজিন কোথায় ইউজ করা হয়? ইউজ করা হয় যখনই কোনো একটা বার্ন হয়, বার্নে যে উন্ড হয়, হ্যাঁ,
কোথাও পুড়ে গেল, আগুনে পুড়ে মাংস সব বের হয়ে আসছে, সেখানে সিলভার সালফার ডায়াজিন ইউজ করা হয় যেন এখানে পরবর্তী কোনো ইনফেকশন না হয়। সে কি করে ওইখানকার ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলে। সিলভার নাইট্রেট কি হয়, সে হচ্ছে গণকক্কাল নিউনাটাল কনজাংটিভাইটিস হয়, যেটাকে বলা হয়, যেটার আরেকটা নাম হচ্ছে অপথ্যালমিয়া নিউনেটারাম। কি হয়, যখন আপনার গনোরিয়া হয়, মায়ের যদি গনোরিয়া হয়, তখন হয় কি, যে যে নিউনেটটা জন্মগ্রহণ করে তার কনজাংটিভাইটাসে হচ্ছে কি, যে আপনাদের বইয়ে ছবি আছে, হিউজ পাস অ্যাকুমুলেশন করে, অনেক পাস হয়, এটাকে নাম হচ্ছে কি গণকক্কাল নিউনেটাল কনজাংটিভাইটিস, এর কনজাংটিভাইটিস হয়। অথবা এটার আরেকটা নাম হচ্ছে কি অপথ্যালমিয়া নিউনেটারাম। এখানে কি ইউজ করা হয়, সিলভার নাইট্রেট ইউজ করা হয়। এবার দেখেন, আমরা আসি, আমরা তো কেমিক্যাল এজেন্ট পড়ে ফেললাম, তাই না? কেমিক্যাল এজেন্টের পরে আসে হচ্ছে কি ফিজিক্যাল এজেন্ট। ফিজিক্যাল এজেন্টে কি কি আছে দেখেন, হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন। তিনটা জিনিস, তিনটা জিনিস, হিট, রেডিয়েশন এবং কি ফিল্ট্রেশন। হিট, রেডিয়েশন এবং কি ফিল্ট্রেশন। ওকে, হিটে কি আছে, হিটে আছে হচ্ছে কি হট এয়ার ওভেন অথবা ড্রাই হিট, অটোক্লেভ, পাস্টুরাইজেশন। পাস্টুরাইজেশনের পাশে দেখেন আমি লিখে দিয়ে দিছি, হ্যাঁ, 62 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিটস। পাস্টুরাইজেশন করতে হয় কতক্ষণ, 62 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিটস, অথবা ফ্ল্যাশ পাস্টুরাইজেশন 72 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 সেকেন্ড। হয় কি, যে আমরা একটা দেখা যায় কি, যে এই কোন একটা মিল্ক আমরা হচ্ছে প্রিপেয়ার করতেছি, হ্যাঁ, তখন আমরা হয় 62 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে 30 মিনিটের জন্য এটাকে আমরা হিট করতে হবে, অথবা আমাদেরকে কি করতে হবে, 72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 সেকেন্ড এটাকে আমরা ফ্লাশ পাস্টুরেশন করতে পারবো। তাহলে এই যে পাস্টুরেশন করলাম, পাস্টুরেশন করলে আসলে লাভ কি? লাভ হচ্ছে একটাই, মিল্ক বর্ন যে প্যাথোজেন গুলো আছে, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম বভিস, সালমোনেলা, স্ট্রেপ্টোকক্কাস, লিস্টেরিয়া এবং ব্রুসেলা। লিস্টেরিয়া এবং ব্রুসেলা, এই যে মিল্ক বর্ন প্যাথোজেন গুলো আছে, এই প্যাথোজেন গুলো তখন কিল হয়ে যায়। হ্যাঁ, আমরা নিশ্চয়ই হট এয়ার ওভেন সম্পর্কে জানি এবং ড্রাই হিট সম্পর্কে জানি। হট এয়ার এবং এবং হচ্ছে ড্রাই হিটে যেটা হয়, এটা কি হয় দেখি বলেন তো, হট এয়ার ওভেন এবং ড্রাই হিটে কি হয়? হ্যাঁ, এই যে দেখেন, আমাদের এখানে হট এয়ার ওভেন এবং ড্রাই হিট পাইছেন, হ্যাঁ, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করতে হচ্ছে আমাদের হট এয়ার ওভেন ড্রাই হিট? 62 40 minutes. 180, তাই না? 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে। হ্যাঁ, অটোক্লেভ, অটোক্লেভ সম্পর্কে আমরা আমরা সবাই জানি, তাই না? অটোক্লেভ নিয়ে জানি না এমন 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 কেউ আছে? বলেন দেখি, অটোক্লেভ কতদূর? 121 ডিগ্রি সেন্টিগ্রেড 121. তাপমাত্রায়, তাই না? কতক্ষণ? 15 কি পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, তাই না? এবং সাথে কত, 15 Minute. নাকি 21, কোনটা দেখি বলেন? 15 minutes. হ্যাঁ, 15 মিনিট। ওকে, হ্যাঁ, এটাই হচ্ছে স্বতঃসিদ্ধ এই মুহূর্তে। তারপর দেখেন কি হচ্ছে, আমরা রেডিয়েশন ইউজ করি, রেডিয়েশনে কি হচ্ছে, ইউভি রে আমরা ইউজ করি। এবং রেডিয়েশনটা কাজ করে কেমনে দেখেন, আমি লিখে দিয়ে দিচ্ছি এখানে, ইউভি রে কিলড বাই ডিএনএ ড্যামেজিং। ইউভি রে কিভাবে কাজ করে, ডিএনএ কে কি করে সে ড্যামেজ করে কাজ করতেছে। পাস্টুরাইজেশন সম্পর্কে আমার এখানে লেখা আছে, আমি বলে দিয়ে দিচ্ছি আগে, এটা আপনি পড়ে নেবেন। ফিল্ট্রেশন লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিল্ট্রেশন, আমি ফিল্ট্রেশনটা বলতে ভুলে গেছিলাম, সরি। আমরা আসি ফিল্ট্রেশনে। দেখেন, ফিল্ট্রেশন আমরা কাদেরকে করি, হিট সেনসিটিভ সলিউশন। দেখেন কত বড় করে লেখা আছে, কারা আছে, হিট সেনসিটিভ সলিউশন। কারা হিট সেনসিটিভ সলিউশন? ভ্যাকসিন এবং কি সিরাম। ভ্যাকসিন এবং কে সিরামকে আমরা করছি। এই শেষ, এগুলা পড়লে এগুলোর মধ্য থেকে আসবে, এর বাইরে আসবে না। আমরা এখন যেটা পড়বো, আমাদের বইয়ের অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ টপিকস, প্রচন্ড গুরুত্বপূর্ণ টপিকস। এটা হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া। দেখেন কি হয়, মেডিকেলি ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন আপনাকে আসলে একবার পড়তে হবে।
এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, তবে আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে কি। প্রথমে আমরা যদি ক্লাসিফিকেশন আসি, ফার্স্ট ক্লাসিফিকেশন রিজিড বা থিক ওয়াল নিয়ে পড়বো না, আমরা পড়বো প্রথম ক্লাসিফিকেশন কি, যার কোনো সেল ওয়াল নাই, তার নাম হচ্ছে কি মাইকোপ্লাজমা। এবং মাইকোপ্লাজমার সাথে একটা জিনিস পড়বো, আপনারা এখানে যে আহ, আহ, যেসব ডিজিজ আছে ডিজিজের নাম পড়ার দরকার নাই, বাট শুধুমাত্র মাইকোপ্লাজমা ডিজিজের নাম আমি পড়বো। মাইকোপ্লাজমা ডিজিজের নাম কি, নিউমোনিয়া করে সে। এবার দেখেন, তার মানে তার সেল ওয়াল নাই, তাহলে তার কি আছে, এটা আমরা একটু পরে গিয়ে পড়বো। তারপর দেখেন রিজিড সেল ওয়াল যারা আছে, রিজিড সেল ওয়ালের ক্ষেত্রে কি হয়, রিজিড সেল ওয়ালকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছি। তার মানে তো তার সেল ওয়াল আছে, একজনের সেল ওয়াল নাই আর একজনের সেল ওয়াল আছে। এই দুটা ভাগ কি কি, একটা হচ্ছে ফ্রি লিভিং আর একটা হচ্ছে কি নন ফ্রি লিভিং। ফ্রি লিভিং মানে হচ্ছে কি, যেসব ব্যাকটেরিয়া হচ্ছে কি যে এমনিতে আকাশে বাতাসে আপনার আমার কোনো সাহায্য ছাড়াই, আপনাদের মতো মানুষ যারা চেম্বার করবে, ইনকাম করবে, কাজ শেষ, কারোর উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি নন ফ্রি লিভিং, অব্লিগেটস ইন্টারসেলুলার। অব্লিগেটস ইন্টারসেলুলার কারা, রিকেটসি এবং ক্ল্যামিডিয়া, দুইটা মাত্র। কি কি নাম, রিকেটসি এবং কে, ক্ল্যামিডিয়া। কেউ কোনো কথা বলছে না কেন, আমি আসলে খুব অবাক হচ্ছি। ঠিক আছে, তাহলে কে কে আছে, রিকেটসি এবং কে, ক্ল্যামিডিয়া। আমাদের তাহলে ইজিলি নাম মনে রাখার কথা, তাই না? তাহলে নন ফ্রি লিভিং হচ্ছে কে কে, রিকেটসি এবং কে, ক্ল্যামিডিয়া। সাথে দেখেন এখন আমরা আসি করি ফ্রি লিভিং এর ক্ষেত্রে। ফ্রি লিভিং কে আমরা আবার হচ্ছে কি যে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি গ্রাম পজিটিভ, মানে যারা হচ্ছে সেল ছাড়াও থাকতে পারে, যেটা আমরা বললাম একটা হচ্ছে কি অব্লিগেট ইন্ট্রাসেলুলার, ক্ল্যামিডিয়া এবং রিকেটসি। হ্যাঁ, তারা ছাড়া বাকি যারা আছে তাদেরকে আমরা হচ্ছে কিসে যোগ করছি, তাদেরকে আমরা যোগ করছি হচ্ছে কোথায়, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াতে। কিরকম, তারা কারা কারা আছে, গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভে কারা আছে, গ্রাম পজিটিভে অ্যাকচুয়ালি আমরা তিন তিনটা ভাগ করছি। হ্যাঁ, কি করছি, একটা হচ্ছে কি কক্কাই, স্পোর ফর্মিং রডস এবং নন স্পোর ফর্মিং রডস। কক্কাই মানে হচ্ছে কারা, কক্কাই মানে হচ্ছে কি যারা কি থাকবে, যাদেরকে আমরা গোল গোল পাবো, তাই না? কক্কাই কিরকম কিরকম পাবো, গোল গোল পাবো, তাই না? আর আর কি পাচ্ছি আমরা, বেসিলাই পাচ্ছি, রড পাচ্ছি। রড মানে হচ্ছে কি এইভাবে থাকবে। হ্যাঁ, তারা হচ্ছে রড পাচ্ছি। তাহলে কক্কাইতে কারা কারা আছে দেখেন, কক্কাইতে আছে হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাস এবং স্টেফাইলোকক্কাস। আর স্পোর ফর্মিং রডের ক্ষেত্রে রডকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করেছি। রডকে আমরা কয়টা ভাগে ভাগ ভাগ করেছি, একটা হচ্ছে ও চাইলে এখানে একটা স্পোর তার একটা কাভারিং তৈরি করতে পারবে, তার একটা কাভারিং এভাবে তৈরি করে হাজার হাজার বছর ধরে সে রয়ে যেতে পারবে, এটা হচ্ছে কি স্পোর ফর্মিং রডস। আর কিছু কিছু আছে সে কোনো কাভারিং কখনোই তৈরি করতে পারবে না, তারা হচ্ছে কি নন স্পোর ফর্মিং রডস। তাহলে স্পোর ফর্মিং রডস এ কি হচ্ছে দেখেন, স্পোর ফর্মিং রডস এ কারা আছে, দুইটা ভাগ করছি স্পোর ফর্মিং রডস কে, একটা হচ্ছে অ্যারোবিক আর একটা হচ্ছে অ্যানারোবিক। অ্যারোবিক যারা, তারা কারা, তাদের নাম হচ্ছে বেসিলাস। আর অ্যানারোবিক যারা, সেটা একটাই, নাম হচ্ছে কি ক্লোস্ট্রিডিয়াম। আজকে আমরা ক্লোস্ট্রিডিয়ামের সবগুলো ভ্যারাইটি সম্পর্কে বলবো, আর আমরা শুধুমাত্র বেসিলাসের নামটা জেনে নিব। বেসিলাস হচ্ছে অ্যারোবিক, এটা আমরা শুধু নাম জেনে নিব, ঠিক আছে? নন স্পোর ফর্মিং রডস কারা, নন স্পোর ফর্মিং রডস এর মধ্যে আমরা আসলে আবার দুইটা ভাগে ভাগ করেছি। আমরা স্পোর ফর্মিং কে ভাগ করেছি দুই ভাগে, অ্যারোবিক এবং অ্যানারোবিক। অ্যারোবিকের মধ্যে হচ্ছে বেসিলাস, অ্যানারোবিকের মধ্যে হচ্ছে কি ক্লোস্ট্রিডিয়াম। আর নন স্পোর ফর্মিং রডস এর মধ্যে আমরা ভাগ করেছি দুইটা, একটা হচ্ছে নন ফিলামেন্টাস, যার কোনো ফিলামেন্ট নাই, আর একটা হচ্ছে কি ফিলামেন্টাস, কি আছে, যার ফিলামেন্ট আছে। নন ফিলামেন্টাস কারা কারা, একটা হচ্ছে কলোনি ব্যাকটেরিয়াম আর একটা হচ্ছে কি লিস্টেরিয়া। লিস্টেরিয়া আমরা আজকে পড়বো। আর ফিলামেন্টাস কারা কারা, অ্যাক্টিনোমাইসিস আর হচ্ছে নোকার্ডিয়া। এরপর দেখেন আমরা গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভ কে একই ভাবে ভাগ করছি আমরা। হ্যাঁ, কি কি, কক্কাই আর হচ্ছে রড। ওকে, সো কক্কাই হচ্ছে কি যেমন কে আছে, একজনই আছে, নিজেরিয়া। নিজেরিয়াকে আমরা দুই ভাগে ভাগ করছি, নিজেরিয়া গনোরিয়া, নিজেরিয়া মেনিনজাইটিস। রডের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি তিনটা ভাগে ভাগ করছি রডে, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ, একটা হচ্ছে কি অ্যারোবিক আর হচ্ছে অ্যানারোবিক। ফ্যাকাল্টেটিভ কারা,
যারা হচ্ছে অ্যারোবিক অ্যানারোবিক দুই ধরনের কন্ডিশনে বাঁচতে পারে তারা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ কে হচ্ছে কি যে আবার ভাগ করা হয়েছে দুই ভাবে, একটা হচ্ছে স্ট্রেইট আর একটা হচ্ছে কার্ভ। একটা হচ্ছে স্ট্রেইট আর একটা হচ্ছে কার্ভ। তাহলে আমরা প্রথমে কার্ভটা পড়ে ফেলি, খুব ইজি নাম আমাদের ফ্যাকাল্টেটিভ এর ক্ষেত্রে। কার্ভ হচ্ছে দুইটা। দেখেন কার্ভে যারা আছে তারা সবাই থাকে কোথায়? তারা সবাই আমাদের পেটে থাকে। কি কি? ক্যাম্পাইলোব্যাক্টার, জেজুনি, হেলিকোব্যাক্টার, পাইলোরি, ভিব্রিও, কলেরা। তিনটা। একটা থাকে জেজুনামে, একটা থাকে আমার, হ্যাঁ ওই থাকে, একটা থাকে আমার স্টোমাকে, আরটা থাকে থাকলো বোধহয় ভিব্রিও কলেরি, সে হচ্ছে কি স্টোমাক রিলেটেড। ঠিক আছে? তাহলে কি কয়টা পাইলাম? আমরা তিনটা পাইলাম। কি কি? ক্যাম্পাইলোব্যাক্টার, জেজুনি, হেলিকোব্যাক্টার পাইলোরি এবং কি ভিব্রিও কলেরা। কার্ভড, এগুলো সবগুলাই কার্ভড। কার্ভ গুলা কেমন থাকবে? কার্ভ গুলা একটু একটু বাঁকানো থাকবে, এই ধরনের একটু বাঁকানো থাকবে, এইভাবে বাঁকানো থাকবে। ঠিক আছে? তারপর দেখেন রেসপিরেটরি অর্গানিজম। রেসপিরেটরি অর্গানিজমের মধ্যে আমরা কি পাচ্ছি? যারা হচ্ছে রেসপিরেটরি জোনে থাকবে, জোন অফ রেসপিরেশন থাকবে। কে কে? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নামেই পরিচয়, নামেই তার পরিচয়। তার নাম হচ্ছে হিমোফিলাস। যেহেতু সে ইনফ্লুয়েঞ্জা করে, ইনফ্লুয়েঞ্জা কোথাকার রোগ? রেসপিরেটরি অর্গানাইটার রোগ, সেহেতু হচ্ছে কি এর নাম দেওয়া হয়েছে কি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নামেই পরিচয়। স্ট্রেইট, সে হচ্ছে স্ট্রেইট, সোজা। আর কি থাকে? বডিডেলা পার্টিউসিস, সে কি করতে পারে? হুপিং হুকিং হুপিং কফ করে। সে কি করে? হ্যাঁ, হুপিং কফ করে। হুপিং কফ করার কারণে অ্যাকচুয়ালি যেহেতু কাফ কাফ করছে, সেহেতু তার সাথে রিলেটেড রেসপিরেটরি। দেন তার সাথে কি আছে? তার সাথে আছে হচ্ছে কে লিউজিওনেলা। লিউজিওনেলা কি করতে পারে? সে নিউমোনিয়া করতে পারে। রেসপিরেটরি শেষ। এবার দেখেন জুনোটিক অর্গানিজম। জুনোটিক অর্গানিজম জাস্ট আমরা নাম মনে রাখবো, আর কিচ্ছু লাগবে না। ইয়ারসিনিয়া, ব্রুসেলা, হ্যাঁ, ফ্রান্সিসেলা, আর হচ্ছে কি পার্টিউরেলা। জাস্ট নামগুলো মনে রাখবো, বা নামগুলা আপনি শুধুমাত্র ইয়ারসিনিয়া এবং ব্রুসেলা মনে রাখলেই হবে। নট মাচ মোর, বাট এখন যেটা বলবো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে একদম ডিনোট করে দেয়া আছে যে কি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্টেরিক ফিভারের এই জিনিসগুলো লাগবে। অ্যান্টেরিক অ্যান্ড রিলেটেড অর্গানিজম কে কে? ইশ্চেরিচিয়া কোলাই, এন্টেরোব্যাক্টার, সেরাসিয়া, ক্লেবসিয়েলা, সালমোনেলা, সিজেলা, প্রোটিয়াস। আমরা আগে থেকে নাম জানি, আমরা ইজিলি সালমোনেলা, সিজেলা, ক্লেবসিয়েলা নাম জানি সহজেই, তিনটা নাম। সাথে আছে প্রোটিয়াস, এন্টেরোব্যাক্টার আর ইশ্চেরিচিয়া। এরপর দেখেন আমাদের একটা অর্গানিজম আছে, এটা হচ্ছে এসিড ফাস্ট মাইক্রোব্যাকটেরিয়াম। আমরা সবাই জানি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রোসি। একটা আমরা বাদ দিয়েছি, যেটা বাদ দিয়েছি এটা হচ্ছে কে গ্রাম নেগেটিভ রডের ক্ষেত্রে কারা? অ্যারোবিক। অ্যারোবিক হচ্ছে কারা? সিউডোমোনাস। আর অ্যানারোবিক হচ্ছে কে? ব্যাক্টেরয়েডস। তাহলে গ্রাম নেগেটিভ রডের ক্ষেত্রে কারা হচ্ছে? তার সে গ্রাম নেগেটিভ, সে একই সাথে রড, সে হচ্ছে অ্যারোবিক, সে কে? সিউডোমোনাস। আবার দেখেন গ্রাম নেগেটিভ, সে আবার রড, বাট সে অ্যানারোবিক, সে কে? ব্যাক্টেরয়েডস। আবার দেখেন এই যে আমরা পেলাম রিজিড সেল ওয়াল, সেল ওয়াল নাই, দুইটাই পাইলাম। সাথে হচ্ছে এবার আমরা পাবো কি যে রিজিড তার বিপরীতে কি আছে? ফ্লেক্সিবল। যে ফ্লেক্সিবল, সে ফ্লেক্সিবল কেন? রিজিড কেন? রিজিড হচ্ছে এই কারণে যে তার সেল ওয়ালটা অনেক থিক। আর ফ্লেক্সিবল কেন? তার সেল ওয়ালটা অনেক থিন। তাহলে থিন যে সেল ওয়াল তাদেরকে এক নামে বলা হয় স্পাইরোকেটস। স্পাইরোকেটস থেকে কে আছে? ট্রেপেনামা পেলিডাম, যে হচ্ছে কি করছে? সিফিলিস করছে। আর কে আছে? আর আছে হচ্ছে কি বোরেলিয়া। আর একটা নাম আছে স্পাইরোকেটস এর নামের সাথে খুব সুন্দর করে মিলানো, নাম হচ্ছে কি ল্যাপ্টোস্পাইরা। এ হচ্ছে আমার ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা সবাই সুন্দর করে পড়বেন। এবার আমরা চলে আসি ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের ক্ষেত্রে। দেখেন আমি এখানে আমাদের নোটের ক্ষেত্রে এসেনশিয়াল নন এসেনশিয়াল দুটো ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি। এখানে নোটের মধ্যে যা আছে শুধুমাত্র এই জিনিসগুলো পড়বেন, খুব সুন্দর করে পরীক্ষা চলে আসবে। এসেনশিয়াল আমাদের কি কি আছে? আমাদের আছে হচ্ছে সেল ওয়াল, আমাদের আছে প্লাজমা মেমব্রেন, আছে নিউক্লিয়েট, আছে রাইবোজোম, আছে মেসোজোম, আছে পেরিপ্লাজম। মানে হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া হইতে হইলে তার কি কি জিনিস না থাকলে তাকে আমরা কোনো ব্যাকটেরিয়া বলবো না। কি কি আছে? সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়েট, রাইবোজোম, মেসোজোম,
পেরিপ্লাজম। একটা সেল ওয়াল লাগবেই ব্যাকটেরিয়া হইতে হলে তার একটা সেল ওয়াল লাগবেই। ইন কেস অফ ভাইরাসে কোনো সেল ওয়াল নাই। দেখেন ব্যাকটেরিয়া হইতে হলে সেল ওয়াল লাগবেই, তার মধ্যে আবার সেল ওয়াল ছাড়াও আছে। কে আছে? মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমার ক্ষেত্রে কোনো কি নাই? সেল ওয়াল নাই। তাহলে মাইকোপ্লাজমাতে আসলে কি আছে? মাইকোপ্লাজমাতে অ্যাকচুয়ালি ট্রাইলেয়ার আছে। ট্রাইলেয়ার কি আছে? ট্রাইলেয়ার কি আছে? তার প্লাজমা মেমব্রেন আছে, ট্রাইলেয়ার। তাহলে এই যে সেল ওয়াল ছাড়া আর কি কি আছে মাইকোপ্লাজমা ছাড়া? মাইকোপ্লাজমা হচ্ছে কি যে একমাত্র হচ্ছে যেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল না, বাকি তিনটা হচ্ছে আর্টিফিশিয়াল। এগুলো হচ্ছে কি যে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। একটা নাম হচ্ছে এলফর্ম ব্যাকটেরিয়া, এলফর্মের পর অবশ্যই ব্যাকটেরিয়া নামটা দিবেন। এলফর্ম ব্যাকটেরিয়া, প্রোটোপ্লাস্ট এবং কি স্ট্রেপ্টোপ্লাস্ট। এবার আসলে তাহলে আমরা পড়ি সেল ওয়াল যাদের থাকবে তাদের আসলে সেল ওয়াল গুলো কেমন থাকবে। আমরা ফার্স্টে করে ফেললাম সেল ওয়ালের বিষয় নিয়ে। মাইক্রোপ্লাজমা কি করে আমরা একটু আগে পড়ছিলাম, তাই না? মাইক্রোপ্লাজমা কি কি করে? সে নিউমোনিয়া করছে, আমরা সবাই জানি। সেল ওয়ালে কি হয় দেখেন, সেল ওয়ালের ক্ষেত্রে সেল ওয়ালটা হচ্ছে পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি হয়, এই হচ্ছে বিষয়। আর যারা হচ্ছে কি যে এসিড ফাস্ট বেসিলাই, এসিড ফাস্ট বেসিলাই আমরা একটু আগে পড়ে আসছিলাম কে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম বোভিস, মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রোসি। তাদের ক্ষেত্রে কি হচ্ছে? সেটা মাইকোলিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। সেল ওয়ালটা কি দিয়ে তৈরি হচ্ছে? মাইকোলিক অ্যাসিড দিয়ে তৈরি হয়, বাট সেই সেল ওয়াল কিন্তু আছে। আর গ্রাম পজিটিভের ক্ষেত্রে যারা হচ্ছে আমরা একটু আগে বলেছিলাম গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, যারা হচ্ছে গ্রাম স্টেইন ধারণ করতে পারে তারা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম পজিটিভ। আর যারা হচ্ছে গ্রাম স্টেন ধারণ করতে পারে না, তাদেরকে গ্রাম স্টেনিং এর পরে আরো একটি স্টেন দিতে হয়, তাদেরকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ। তাহলে গ্রাম পজিটিভের ক্ষেত্রে এরা হচ্ছে থিক সেল ওয়াল। সো থিক সেল ওয়ালের কারণে সে হচ্ছে ইজিলি স্টেনিংটাকে ধরতে পারে, সেই স্টেনিংটাকে ক্যাপচার করে ধরে রাখতে পারে। তাহলে যদি আমি বলি যে তাহলে গ্রাম থিক যদি গ্রাম পজিটিভ হয় তাহলে গ্রাম নেগেটিভ কি হবে? গ্রাম নেগেটিভ অবশ্যই কি হবে? থিন হবে, তাই না? আর এক্ষেত্রে একটা মজার কাহিনী বলি, এটা হচ্ছে কি যে আপনারা আপনাদের বইয়ের মধ্যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের হচ্ছে কি যে একটা ডিফারেন্সিয়েশন দেয়া আছে, আপনারা খুব সহজে এটা করতে পারবেন। এবার আসেন আমরা পড়ি প্লাজমা মেমব্রেন। ব্যাকটেরিয়ার স্ট্রাকচারে প্লাজমা মেমব্রেন আসলে কেমন থাকবে? ব্যাকটেরিয়ার স্ট্রাকচারে অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেন থাকবে হচ্ছে কি কিরকম? লিপোপ্রোটিন বাইলেয়ার থাকবে। কেমন থাকবে? লিপোপ্রোটিন বাইলেয়ার। তাহলে আমাদের মাথায় রাখতে হবে পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি হচ্ছে সেল মেমব্রেন মানে প্রোটিন দিয়ে, আর লিপোপ্রোটিন দিয়ে তৈরি হচ্ছে প্রোটিন প্লাস সাথে হচ্ছে কি লিপিড, দুইটা যোগ করে তৈরি হচ্ছে কি প্লাজমা মেমব্রেন তৈরি হচ্ছে। এবং সে তার এখানে কি থাকে? ওর এখানে হচ্ছে কি লিপিড এ থাকে। লিপিড এটা হচ্ছে টক্সিন, অ্যান্ডোটক্সিন হিসেবে রিলিজ হয়। এই যে আমরা একটাকে বলছিলাম স্টেরিলাইজেশনে, মনে আছে যে আমরা হচ্ছে কেন ভ্যাকসিনের ক্ষেত্রে বা সিরামের ক্ষেত্রে যেগুলো আমাদের ইনজেক্টেবল ফর্মে শরীরে পুশ করা হবে সেই জিনিসগুলোকে কেন আমরা হচ্ছে ফিল্ট্রেশন করব, কেন হচ্ছে আমরা এটা অটোক্লেভ করবো না? কারণ অটোক্লেভ করলে তো অ্যাকচুয়ালি সে হচ্ছে তার ইয়েটা রিলিজ করে দিবে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় কি তার টক্সিনটা রিলিজ হয়ে যায়। হ্যাঁ, এবং টক্সিনটা আমি যখন শরীরে আবার নিব তখন এই টক্সিন আবার হচ্ছে আমার শরীরে আবার কি করবে? সে ওইখানেও হাইপার সেন্সিটিভ রিয়েকশন করতে পারে, তাই না? আমরা হাইপার সেন্সিটিভ রিয়েকশনে যখন করবো তখন জানতে পারবো এটা। প্লাজমা মেমব্রেন দেখেন, মাইক্রোপ্লাজমা হচ্ছে ট্রাইলেয়ার, লেখা আছে নিউক্লিয়েট থাকে একটা, ঠিক আছে? আর নিউক্লিয়েটে কি কি থাকবে? ডিএনএ এবং আরএনএ দুইটাই থাকবে। রাইবোজোম থাকবে, রাইবোজোম গুলো থাকবে হচ্ছে 50S এবং 30S। আর কিছুই না মেসোজোম। মেসোজোম হচ্ছে কিছুই না আমাদের যে হচ্ছে কি আহ কি বলে যে প্লাজমা মেমব্রেন, আমাদের যে কি বলা যায় আমি একটু দেখাই আপনাকে প্লাজমা মেমব্রেন মেসোজোম আসলে কি হয়। মেসোজোমে অ্যাকচুয়ালি তেমন কিছুই হয় না, যেটা হচ্ছে কি যে যে প্লাজমা মেমব্রেন থাকে এই প্লাজমা মেমব্রেনটা একটু জাস্ট ভেতরের দিকে এইভাবে করে ইনভেজিনেট করা থাকে। এই সাপোজ এই প্লাজমা মেমব্রেন এটা হচ্ছে কি ভেতরের দিকে এভাবে ইনভেজিনেট করা থাকে, এটাকে বলা হচ্ছে কি মেসোজোম বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে মেসোজোম। তারপর দেখেন পেরিপ্লাজম। পেরিপ্লাজম হচ্ছে কি দ্য স্পেস বিটুইন আউটার মেমব্রেন এন্ড প্লাজমা মেমব্রেন। এবং পেরিপ্লাজমে খুব ইম্পর্টেন্ট বিটা ল্যাকটামেজ এনজাইম থাকে। পেরিপ্লাজম খুবই ইম্পর্টেন্ট, কেন? বিটা ল্যাকটামেজ এনজাইমটা থাকে। তাহলে যদি আমাদের আউটার মেমব্রেন থাকে একটা,
এবং এই আউটার মেমব্রেন এবং হচ্ছে কি যে আমাদের যে ইনার মেমব্রেন তার মাঝখানের যে স্পেস, এই স্পেসটাকে বলা হচ্ছে কি, স্পেসটাকে বলা হচ্ছে পেরিপ্লাজম। ওকে, তারপর দেখেন আমরা নন এসেনশিয়াল যদি কিছু পড়ি, আমাদের যদি পড়ি আমরা হচ্ছে কি নন এসেনশিয়াল আমাদের কিছু আছে, হ্যাঁ। নন এসেনশিয়াল যদি আমরা পড়ি সেক্ষেত্রে আমরা কি পড়বো দেখেন, আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে কি যে ক্যাপসুল থাকবে। ওকে, আমাদের কি থাকবে, ক্যাপসুল থাকবে। নন নন এসেনশিয়ালের ক্ষেত্রে আমাদের কি থাকবে, ক্যাপসুল থাকছে। ক্যাপসুলে কারো কারো ক্ষেত্রে ক্যাপসুল থাকে, কারো কারো ক্ষেত্রে ক্যাপসুল থাকে না। যে যে আমাদের ব্যাকটেরিয়ার ক্যাপসুল, এই ক্যাপসুলটা কি হয়, পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয় এবং এই ক্যাপসুলটা হচ্ছে কি যে ভ্যাকসিন প্রোডাকশন করতে পারে। এই ক্যাপসুলের কি আছে, ভ্যাকসিন প্রোডাকশন করতে পারে। এরপর কারো কারো হচ্ছে ফিমব্রি বা পিলি থাকে। পিলি এবং ফ্লাজেলার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাই, পিলি হচ্ছে কি অনেক বড়, অনেক লম্বা জায়গা জুড়ে থাকে। সরি, আমি ভুল বলেছি, ফ্লাজেলাম আর পিলি হচ্ছে ছোট জায়গা জুড়ে থাকে, একটু উল্টা হবে। তাহলে পিলি কারা কারা দেখেন, আমাদের খুব মজার জিনিস, অ্যান্টেরিক পড়েছিল বিট্টুকে, মনে আছে? যারা যারা অ্যান্টেরিকে থাকে, ইকোলাই, সালমোনেলা, সিজেলা, ক্ল্যাপসিলা সব হচ্ছে পিলি আছে। সাথে কার আছে, স্টেফিলোকোকাস এবং প্রোটিয়াসের আছে। ফ্লাজেলা কাদের আছে দেখেন, সেম অ্যান্টেরিক। সাথে আমাদের একটা অ্যান্টেরিকে থাকে কিন্তু সে হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যান্টেরিক না, সে বাইরে থেকে আসে। ঠিক আছে, বাইরে থেকে এসে সে দুষ্টামি করে, আমাদের কলেরা তৈরি করে। এবং সে হচ্ছে কেমন, আমরা বলেছিলাম সে দেখতে কমার মতো, তাই না? ভিব্রিও কলেরি। আর হচ্ছে কি, আর হচ্ছে ইকোলাই, সিউডোমোনাস, প্রোটিয়াস এবং অল টাইপ অফ ক্লোস্ট্রিডিয়াম এক্সেপ্ট দ্য পারফিনজেন্স। হেলিকোব্যাক্টার পাইলোরি কই থাকে, আমাদের অ্যান্টেরিক রিজনে থাকে, তাই না? ক্যাম্পালোব্যাক্টার জেজুনি, দেখছেন? তাহলে ফিমব্রি এবং ফ্লাজেলাম আমরা যদি ইজিলি মুখস্থ করতে চাই, তাহলে মাথায় রাখতে হবে এগুলো সবগুলা কই থাকে, অলমোস্ট সবগুলাই থাকে হচ্ছে অ্যান্টেরিক রিজিয়নে। স্পোর কারো কারো ক্ষেত্রে কারো কারো থাকে না স্পোর। দেন প্লাজমিড একই অবস্থা, এবং সেই আমাদের নন এসেনশিয়াল আর কি আছে, গ্লাইকোক্যালিক্স এবং গ্লাইকোজেন, লিপিড এবং পলিস্যাকারাইডের কিছু গ্র্যানিউল, এগুলো হচ্ছে আমাদের নন এসেনশিয়াল থাকতে পারে। আমরা এখানে হচ্ছে কি একটা ব্যাকটেরিয়ার ছবি আপনাদের সাথে শেয়ার করেছি, এখানে সেল ওয়াল, ক্যাপসুল, এবং এই দুইটার মধ্যে আমরা আসলে ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য সেল ওয়াল কই থাকে, ক্যাপসুল বাইরে থাকছে। ঠিক আছে, এবং ভেতরে আবার হচ্ছে এটা প্লাজমা মেমব্রেন। কোনটা প্লাজমা মেমব্রেন? হ্যাঁ, এই দেখেন আমরা যদি দেখাই কোনটা প্লাজমা মেমব্রেন, এখানে হচ্ছে এটা প্লাজমা মেমব্রেন রয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে প্লাজমা মেমব্রেনটা। ওকে, এই হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দেই, রেড কালার দিয়ে, রেড কালার দিলে বুঝতে পারবেন এই হচ্ছে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, এই হচ্ছে প্লাজমা মেমব্রেনটা। ঠিক আছে, এই তিনটা জিনিসের ডিফারেন্সিয়েশন করার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আমি জিনিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আর কিছুই না। এরপর দেখেন আমরা এখানে হচ্ছে কি যে একটা পেরিপ্লাজমিক স্পেস যেটা আছে, এই পেরিপ্লাজমিক স্পেসটা আসলে দেখিয়েছি। ঠিক আছে, দেখেন পেরিপ্লাজমিক স্পেসে কি হচ্ছে, এই যে আমাদের পেরিপ্লাজমিক স্পেস আছে, এখানে আমি এটা আসলে আগে লাল জায়গা দিয়ে হচ্ছে ডিনোট করে দিয়েছি। এই পেরিপ্লাজমিক স্পেসের মধ্যে আমরা কি থাকছে, বিটা ল্যাকটামেজ এনজাইম থাকছে। এবং যেসব ব্যাকটেরিয়ার বিটা ল্যাকটামেজ এনজাইম থাকবে সেই সব ব্যাকটেরিয়াকে আমরা হচ্ছে বিটা ল্যাকটাম ড্রাগ দিয়ে কোনোভাবে কি করতে পারবো না আমরা তাদেরকে, হ্যাঁ, ব্যাকটেরিয়া সিরিয়াল কোনো অ্যাকশনে যেতে পারবো না। তারপর দেখেন আমাদের আছে হচ্ছে কি যে ক্যাপসুল। ক্যাপসুলে হচ্ছে কি যে অ্যাকচুয়ালি আমাদের কি আছে, ক্যাপসুলে আমাদের কি আছে দেখেন, ক্যাপসুলের মধ্যে আমাদের কি আছে, ক্যাপসুলটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জেলাটিনাস লেয়ার, একটা জেলাটিনের একটা লেয়ার থাকবে আমাদের, আমরা জানি যে একটা জেলাটিনের লেয়ার থাকবে ক্যাপসুলের মধ্যে। ঠিক আছে, একটা জেলাটিনের লেয়ার থাকবে ক্যাপসুলে। হ্যাঁ, তাহলে দেখেন কি হচ্ছে, একটা একটা জেলাটিনের লেয়ার থাকে ক্যাপসুলে, এবং হচ্ছে কি যে এবং এ হচ্ছে কি যে আপনার ডিটারমিনেন্টস অফ দা ভিরুলেন্স, সে হচ্ছে কি ভিরুলেন্সের ডিটারমিনেন্ট করবে। এবং সে হচ্ছে কি ক্যাপসুল থাকার কারণে আমাদের সহজে ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস করা যাবে না। সো সে কি কি করছে, সে ফ্যাগোসাইটোসিস কে ইনহিবিট করতেছে, সে ভিরুলেন্সের ডিটারমিনেন্টস, সে জেলাটিনাস লেয়ার তৈরি করতেছে। ঠিক আছে, তারপর দেখেন সে কি তৈরি করতেছে, সোয়েল আপ ইন হোমোলোগাস সিরাম। সে করতেছে কি যে যদি আমরা এই ক্যাপসুলে কোন একটা ব্যাকটেরিয়া, সাপোজ হচ্ছে ক্যাপসুল আছে, সো তাকে হচ্ছে কি যে এই ক্যাপসুলে যখন থাকে তার, সেই ক্যাপসুলের সাথে আমি কি তৈরি করলাম, এই ক্যাপসুলের সাথে আমি হচ্ছে কি যে একটা
হোমোলগাস একটা এই ক্যাপসুল, এই ব্যাকটেরিয়ার ক্যাপসুল, এখানে হচ্ছে আমি একটা সিরাম যোগ করে দিলাম। যোগ করে দিলে সে এই ক্যাপসুলটা ওই সিরামের সাথে যোগ হয়ে অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে কি, এটাকে আমরা ইজিলি বলি কি কোয়েলান রিয়েকশন। তাহলে ক্যাপসুল থাকলে অবশ্যই সে কি কি করবে, কোয়েলান রিয়েকশন করবে। আপনাদের বইয়ে ক্যাপসুল থেকে ভ্যাকসিন তৈরি করে এখনো পর্যন্ত পৃথিবীতে, পৃথিবীতে ক্যাপসুল থেকে ভ্যাকসিন তৈরি করে কারা কারা? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নেসেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তিনটা মাত্র। ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নেসেরিয়া মেনিনজাইটিস আর কি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এবং এই ক্যাপসুল যেহেতু হচ্ছে আমরা বলতেছি যে জেলাটিনাস লেয়ার, যে হচ্ছে ফ্যাগোসাইটিস ইনহিবিট করে, এবং সে ক্যাপসুল হিউম্যান টিস্যুর সাথে কি হয়, অ্যাডহেরেন্স করে থাকে। ক্যাপসুল ছাড়াও, ক্যাপসুল হচ্ছে এক নাম্বার অ্যাডহেরেন্স করার ক্ষেত্রে, ক্যাপসুল নাম্বার 1। নাম্বার 2 তে কে আছে, গ্লাইকোক্যালিক্স, সেও অ্যাডহেরেন্স করতে পারে। নাম্বার 3 তে হচ্ছে পিলি, সে। নাম্বার 4 এ হচ্ছে কি ফ্লাজেলা, সেও হচ্ছে কি করতে পারে, অ্যাডহেরেন্স করতে পারে। ঠিক আছে, এরপর দেখেন আমরা কোথায় আসবো, স্পোর। আমরা এবার পড়বো হচ্ছে স্পোরে। আহ স্পোর পড়ার আগে আসলে আমাকে হচ্ছে এই জিনিসগুলো একটু ডিলিট করতে হবে। স্পোরে দেখেন আমরা পড়তেছি, স্পোর হচ্ছে কি একটা ক্যারাটিন কোট। হ্যাঁ, যে একটা ক্যারাটিন কোট, স্পোর হচ্ছে এক ধরনের একটা কি ক্যারাটিন কোট, এবং যেটা হচ্ছে কি হট এয়ার ওভেন দিয়ে আমরা কি করতে পারি, ইজিলি হচ্ছে কি যে এটাকে আমরা কিল করতে পারি। এবং সেই সাথে আমরা কি দিয়ে করতে পারি, আমরা ড্রাই হিট দিয়ে করতে পারি, আমরা অটোক্লেভ দিয়ে করতে পারি, আমরা আয়োনাইজেশন দিয়ে করতে পারি, রেডিয়েশন অর্থাৎ গামা রেডিয়েশন দিয়ে করতে পারি, টিন্ডেলাইজেশন দিয়ে করতে পারি, গ্লুটারিয়ালডিহাইড দিয়ে করতে পারি, ফর্মালডিহাইড দিয়ে করতে পারি, ইথিলিন অক্সাইড দিয়ে করতে পারি, হাইপোক্লোরাইড দিয়ে করতে পারি, দেন হাইড্রোজেন পারক্সাইড দিয়ে করতে পারি, এবং ক্লোরাইড দিয়ে করতে পারি। এবং দেখেন এই যে স্পোর, এই স্পোরে এক ধরনের একটা আপনার মেডিয়েটর থাকে, এইটা পরে রেজিস্ট্যান্স মেডিয়েটর। এই রেজিস্ট্যান্ট মেডিয়েটরটা হচ্ছে এক ধরনের ক্যালসিয়াম চিলেটর। আমরা নিশ্চয়ই ক্যালসিয়াম চিলেটর অনেক বেশি ইউজ করি, তাই না? আমাদের প্র্যাকটিসে আমরা কি ইউজ করি, আমরা এডিটিএ ইউজ করে থাকি। হ্যাঁ, এই যে ক্যালসিয়াম, এটাও এক ধরনের একটা ক্যালসিয়াম চিলেটর, এটার নাম হচ্ছে কি ডিপোকোলিনিক অ্যাসিড। এবং এই ডিপোকোলিনিক অ্যাসিডের কারণে হচ্ছে কি এই স্পোরটা হচ্ছে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে। স্পোর থাকাকালীন সময় হচ্ছে কি যে ব্যাকটেরিয়ার কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি থাকে না, অনেক বছর ধরে সার্ভাইভ করতে পারে। এবং স্পোর কার কার থাকে, বেসিলাস অ্যানথ্রাস, বেসিলাস সাবটিলিস, হ্যাঁ, ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ক্লোস্ট্রিডিয়াম বোটোনিনাম, এবং ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স, এদের সবারই থাকে। এর মধ্যে হচ্ছে কি বেসিলাস, বেসিলাস হচ্ছে অ্যারোবিক, আমরা একটু আগে পড়ে আসছি। আর সবগুলো ক্লোস্ট্রিডিয়াম হচ্ছে কি অ্যানারোবিক। আর যারা স্পোর তৈরি করে এরা, এই দুইটা যে বেসিলাস এবং ক্লোস্ট্রিডিয়াম, দুইটা হচ্ছে কি গ্রাম পজিটিভ। ব্যাকটেরিয়াল গ্রোথ, দেখেন ব্যাকটেরিয়াল গ্রোথ ফেজ আসলে আপনাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, যেহেতু আমাদের সিলেবাসে নাই, তারপর আমরা পড়াচ্ছি এই কারণে যদি পরীক্ষায় কোশ্চেন চলে আসে। ব্যাকটেরিয়াল গ্রোথে কি হয় দেখেন, ব্যাকটেরিয়াল গ্রোথে হচ্ছে কি যে আপনার এখানে হচ্ছে কি লক ফেজ থাকে, ল্যাগ ফেজ থাকে, এবং স্টেশনারি ফেজ থাকে। ঠিক আছে, জাস্ট দেখায় লক ফেজ এবং স্টেশনারি ফেজ কিভাবে থাকে। ওকে, আমাদের অ্যাকচুয়ালি এখানে কি আঁকতে হবে, এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে কি যে গ্রোথ কার্ভ আঁকতে হবে এইভাবে। তো এটা কি হয় যে সে হচ্ছে কি যে ফার্স্টে হচ্ছে ল্যাগ ফেজ, দেন হচ্ছে কি যে লক ফেজ থাকে, দেন হচ্ছে একটা স্টেশনারি ফেজ থাকে, দেন হচ্ছে ডিক্লাইন ফেজ থাকে। তাহলে লক ফেজ হচ্ছে এই যে আমরা এখানে পড়লাম হচ্ছে কি ল্যাগ ফেজ 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে লক ফেজ, 3 নাম্বার হচ্ছে আমাদের স্টেশনারি ফেজ, এবং 4 নাম্বার হচ্ছে কি ডিক্লাইন ফেজ বা ডেথ ফেজ। এই দেখেন এখানে হচ্ছে কি 1 নাম্বার হচ্ছে কি ল্যাগ ফেজে মাইটোটিক অ্যাক্টিভিটি থাকে, তার হচ্ছে কি যে সে হচ্ছে কি অনেক বেশি পরিমাণে হচ্ছে কি যে মেটাবলিক অ্যাক্টিভিটি করে থাকে। এবং এই ল্যাগ ফেজের মধ্যে একটা জিনিস কি, আমাদের পেনিসিলিন অ্যান্ফোটেরিসিন এগুলো হচ্ছে খুব সহজে কাজ করে। তারপর 2 নম্বরে আসে দেখেন হচ্ছে লক ফেজ হচ্ছে কি তার তার হচ্ছে কি যে সে হচ্ছে কি যে অনেক অনেক বেশি বেড়ে যায়, সংখ্যায় বাড়ে। সংখ্যায় বাড়ার কারণে তার কি হয়, তার হচ্ছে কি যে মাইটোসিস অনেক বেশি পরিমাণে হয়। দেন হচ্ছে কি হয় কি, তার হচ্ছে ডেথ এবং সংখ্যায় বাড়া দুইটা সমান হয়ে যায়। সমান হয়ে যাওয়ার কারণে আমরা এখানে 3 নাম্বার ফেজ পাই, ফেজের নাম হচ্ছে কি স্টেশনারি ফেজ পাই। দেন ডেথ ফেজ কেন হয়, ডেথ ফেজ হচ্ছে কি যে সে যেই পরিমাণে তার মৃত্যু হচ্ছে, সেই পরিমাণে তার মাইটোসিস হচ্ছে না, তার হচ্ছে বৃদ্ধি হচ্ছে না। যে কারণে হচ্ছে কি তার কি হয়, সে
তার ডেথ ফেজ বা ডিক্লাইন ফেজ হয়। এর মধ্যে মাথায় রাখতে হবে একটা জিনিস, এটা হচ্ছে কি স্টেশনারি ফেজ এবং হচ্ছে ডেথ ফেজ, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সোটক্সিন রিলিজ হয়। কি রিলিজ হচ্ছে? এক্সোটক্সিন। কারণ যেহেতু স্টেশনারি ফেজ এবং ডেথ ফেজ দুটার ক্ষেত্রে হচ্ছে কি যে স্টেশনারি ফেজের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, আবার কিছু ব্যাকটেরিয়া হচ্ছে কি যে আবার, হ্যাঁ, তার গ্রোথ হচ্ছে। সো গ্রোথ যেহেতু যারা হচ্ছে কি যে যে ব্যাকটেরিয়া গুলো কিল্ড হয়ে যাচ্ছে, সেই ব্যাকটেরিয়া গুলো কি হচ্ছে, সে তার এক্সোটক্সিন রেখে যাচ্ছে। আর সর্বোচ্চ পরিমাণে এক্সোটক্সিন প্রোডাকশন হয় কোথায়? ডিক্লাইন ফেজে। কারণ কি, এখানে ব্যাকটেরিয়া কন্টিনিউয়াস কি করতেছে, সে হচ্ছে কি ডেথ ফেজে চলে যাচ্ছে এই কারণে। দেন আমরা আসি আমাদের পরবর্তী একটা বিষয় নিয়ে, আসলে আমরা এটাকে পড়ছিলাম অব্লিগেট ইন্টারসেলুলার প্যাথোজনের নাম। আমি তাহলে প্যাথোজনের নামগুলো আবার একটু দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে ক্ল্যামিডিয়া, রিকেটসিয়া আর কক্সিয়েলা। কক্সিয়েলা এটা এখন নতুন করে ইনক্লুড করা হয়েছে। সব ভাইরাস এবং প্রোটোজোয়ার মধ্যে আছে হচ্ছে প্লাজমোডিয়াম এবং টক্সোপ্লাজমা। ফানজাইয়ের মধ্যে আছে হচ্ছে মাইক্রোস্পোরোডিয়া, আর কিছুই নয়, ঠিক আছে? ফাঙ্গাইয়ের মধ্যে কি আছে? মাইক্রোস্পোরোডিয়া। আমাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট পড়ে নিবেন জিনিসটা। সিস্টেমে ব্যাকটেরিওলজি আমরা এবার আসি। সিস্টেমে ব্যাকটেরিওলজি আসার আগে আপনারা কি কোনো একটা ছুটি যাচ্ছেন এই মুহূর্তে, নাকি হচ্ছে আমি পড়িয়ে যেতে পারবো? ডক্টর রাহি অথবা মল্লিকা রায়, আমরা কি পড়াবো, আর হচ্ছে কি একটা 2 মিনিট ব্রেক দিব? কন্টিনিউ করলে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। সিস্টেমিক ব্যাকটেরিওলজি দেখেন, সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা ব্যাকটেরিয়াল যে ইনফেকশন, এই ইনফেকশনের উপর ডিপেন্ড করে হচ্ছে কি যে স্টেফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস। তার মধ্যে বলে রাখি, স্টেফিলোকক্কাস হচ্ছে কি যে আমাদের যত রকমের হচ্ছে বয়েল, কার্বাঙ্কাল, তারপর হচ্ছে কি যে অ্যাবসেস, এই সবগুলোর জন্য দায়ী, সবগুলোর জন্য দায়ী। আর এদিকে স্ট্রেপ্টোকক্কাস খুব সাদা সিধে ভিলেভালা চুপচাপ লোক, কিন্তু সে হচ্ছে সেলুলাইটিস করে বসে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমি জাস্ট একটু এদের ডিজিজ গুলোর নামগুলো একবার চোখ বুলিয়ে নিব, শেষ। তাহলে এখান থেকে আসলে খুব গুরুত্বপূর্ণ কি আমার পড়তে হবে এখান থেকে, যেটা এটা হচ্ছে টক্সিন কি আছে। দেখেন আমার এখানে টক্সিন কি আছে, আমার এখানে টক্সিন আছে কি কি। টক্সিনের মধ্যে কি আছে দেখেন, আমার স্টেফেলোকক্কাসের আমি একদম জাস্ট জিনিসের দুই ভাগ করে দিচ্ছি। কারণ আমরা জেনারেলি হচ্ছে স্টেফেলোকক্কাস এবং হচ্ছে স্টেপ্টোকক্কাসের হচ্ছে কি যে যে টক্সিন, এই টক্সিন গুলোর মধ্যে আসলে যখন আমরা অনেক বেশি পড়া পড়বো তখন গুলিয়ে ফেলবো। তো না গুলানোর জন্য আসলে আবার দেখা যায় কি যে অনেকে বলে যে এই ধরনের, হ্যাঁ, যেহেতু গুলিয়ে ফেলেন আপনি, তাহলে আপনার একটা কাজ করা উচিত, আপনি হচ্ছেন এটা হচ্ছে কি খুব ইজিলি মনে রাখার একটা নিয়ম আছে, একটা সূত্র আছে। আমি আসলে এই জায়গাতে সূত্র দিতে বিশ্বাসী না, কারণ দেখা যায় কি যে পরীক্ষার হলে সূত্র মনে আছে, কিন্তু এই সূত্র কার জন্য, কেন প্রযোজ্য, এই জিনিসটা আসলে শেষ শেষ পর্যন্ত মনে থাকে না। সো তাহলে আমাদের মনে রাখার একটাই কৌশল, কৌশল হচ্ছে কি বেশি বেশি চোখের সামনে দেখা। পড়তে হবে না, জাস্ট দেখবেন, চোখের সামনে just দেখে রাখবেন। চোখের সামনে দেখে থাকলেই এই জিনিসটা আপনার মাথায় থাকবে। সিইং ইজ বিলিভিং, তাই না? তাহলে স্টেফেলোকক্কাসের টক্সিন কারা? অ্যান্টেরোটক্সিন, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, যেটাকে আমরা বলি টিএসএসটি। দেন হচ্ছে আর কি আছে, এক্সফোলিয়েটিন। আর কি আছে? আর আছে হচ্ছে আমাদের লিউকোসিডিন। তাইলে আমরা স্টেফাইলোকক্কাসে কারা কয়টা কয়টা পেলাম? 4টা পেলাম, এন্টেরোটক্সিন, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, এক্সফোলিয়েটিন এবং লিউকোসিডিন। স্ট্রেপ্টোকক্কাসে আমরা কি পাচ্ছি দেখেন, আমি যদি কম্পেয়ার করি, আমরা স্টেফাইলোতে পাইছে এন্টেরোটক্সিন, স্টেফাইলোতে পাচ্ছি কি ইরাইথ্রোজেনিক টক্সিন। কি পাচ্ছি? ইরাইথ্রোজেনিক টক্সিন। দেখেন স্টেফাইলোকক্কাসেও পাইছি আমরা টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, আর স্টেপ্টোতেও আমরা স্টেপ্টোকক্কাসের টক্সিক শক সিন্ড্রোম টক্সিন পাবো, বাট এটার নাম একটু ডিফারেন্ট। নামটা হচ্ছে পায়োজনিক টক্সিন এ। মানে হচ্ছে কি স্টেপ্টোকক্কাসের যে পায়োজনিক টক্সিন এ, এই পায়োজনিক টক্সিন এটা স্টেপ্টোকক্কাসের টক্সিক শক সিন্ড্রোম হিসেবে কাজ করতে পারে। স্টেফাইলোকক্কাসে কি হয়? এক্সফোলিয়েটিন। স্ট্রেপ্টোকক্কাসে তার বিপরীত দেখেন, এক্সোটক্সিন বি।
ঠিক আছে, এই লিউকোসিডিনস আছে, স্ট্রেপ্টোলাইসিনস, এগুলো নিয়ে আমরা বলছি একটু পর। স্ট্রেপ্টোকক্কাসে শুধুমাত্র আমরা তাহলে স্টেফিলোকক্কাস আমরা শুধুমাত্র এই জিনিসটা পড়বো, আর হচ্ছে ওর ইনফেকশন গুলোর নামগুলো আমরা বলেই দিয়ে দিয়েছি, জাস্ট একবার চোখ বলে নিলাম বই থেকে। স্টেফিলোকক্কাস দেখেন, স্টেফিলোকক্কাসের এনজাইম আছে কিছু, কি আছে? এনজাইম আছে। এনজাইম গুলোর নাম কি? হায়ালুরোডিনেজ, যেটাকে বলা হচ্ছে কি স্প্রেডিং ফ্যাক্টর বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি স্প্রেডিং ফ্যাক্টর। ওকে, এটাকে কি বলা হচ্ছে? স্প্রেডিং ফ্যাক্টর বলা হচ্ছে, হ্যাঁ। এবং দেখেন এই স্প্রেডিং ফ্যাক্টরে সে কি করছে, এই স্প্রেডিং ফ্যাক্টরটাকে আবার আমরা হচ্ছে কি নামে বলতে পারি? দেখেন এই স্প্রেডিং ফ্যাক্টরটাকে আমরা একটা নামে বলতে পারি, সেটা হচ্ছে কি এই স্প্রেডিং ফ্যাক্টর, এই স্প্রেডিং ফ্যাক্টরকে, এই স্প্রেডিং ফ্যাক্টর কি হয়? সেলুলাইটিস হয়, সেলুলাইটিস। আমার হাতের লেখা খুব জঘন্য, এটা ছোটবেলা থেকে। তাহলে কি হচ্ছে? সেলুলাইটিস হচ্ছে। এবং তার এনজাইম থাকে হচ্ছে কি স্ট্রেপ্টোকাইনাস এস এবং স্ট্রেপ্টোকাইনাস ও। এবং তার আরেকটা এনজাইম থাকে, এনজাইমের নাম হচ্ছে কি ইমিউনোগ্লোবিন জি ডিগ্রেডিং ফ্যাক্টর, ঠিক আছে। এবং তার ভিরুলেন্স ফ্যাক্টর যেটা, এই ভিরুলেন্স ফ্যাক্টরের নাম হচ্ছে এম প্রোটিন। তাহলে তার মেইন ভিরুলেন্স ফ্যাক্টরের নাম হচ্ছে কি এম প্রোটিন। তাহলে আমরা তার এনজাইম পেলাম কি কি? দেখেন আমরা ওইখানে কিন্তু এনজাইম পাই না, ওখানে আমরা কি পাইছিলাম? টক্সিন পাইছিলাম, তাই না, স্টেফাইলোতে। আর স্টেফটোকক্কাসে আমরা কি পাচ্ছি? সরাসরি এনজাইম পাচ্ছি। এনজাইমের নাম কি পাচ্ছি আমরা? এনজাইমের নাম পাচ্ছি দেখেন আয়ারলিনুডিনেজ, স্ট্রেপ্টোকাইনাস এস, স্ট্রেপ্টোকাইনাস ও, ইমিউনোগ্লোবিন জি ডিগ্রেডিং ফ্যাক্টর। নামটা মনে রাখেন, ইমিউনোগ্লোবিন জি ডিগ্রেডিং ফ্যাক্টর। যেহেতু হচ্ছে সে সেলুলাইটিস করবে, তাকে হচ্ছে কি যে অনেক কিছু ডিগ্রেড করে হচ্ছে সেলুলাইটিস তৈরি করতে হবে, তাই না? সো স্ট্রেপ্টোকক্কাসের সাথে আমার সেলুলাইটিস জড়িত। সেলুলাইটিস এর স্প্রেডিং ফ্যাক্টর হচ্ছে হাইলোলুটিনেজ। যেহেতু সেলুলাইটিসটা হচ্ছে কি যে অনেক জায়গা জুড়ে স্প্রেড করে, সো তার স্প্রেড করার জন্য তার একটা ডিগ্রেডিং ফ্যাক্টর লাগবে, নাহলে সে ডিগ্রেড করবে কেন, তাই না? এই ডিগ্রেডিং ফ্যাক্টরের নাম হচ্ছে কি ইমিউনোগ্লোবিন জি ডিগ্রেডিং ফ্যাক্টর। আমাদের সহজে মনে থাকবে, তাই না? এবার আসেন আমরা যাবো হচ্ছে কি যে স্ট্রেপ্টোকক্কাসে কিছু ক্লাসিফিকেশন করে দেওয়া আছে বইয়ে। একটা নাম হচ্ছে কি বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, আর একটা নাম হচ্ছে নন বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, আর এটার নাম হচ্ছে কি পেপটো স্ট্রেপ্টোকক্কাই। তাহলে কয়টা পেলাম আমরা ক্লাসিফিকেশন? তিনটা। এক হচ্ছে কি বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, দুই পেলাম কি নন বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, তিন পেলাম হচ্ছে কি পেপটো স্ট্রেপ্টোকক্কাই। বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাইতে আসলে কারা থাকে আমি জাস্ট এক্সাম্পল জানতে হবে। গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই এবং গ্রুপ বি এবং গ্রুপ ডি। এ বি ডি সি কিন্তু নাই, সি নাই, ঠিক আছে। গ্রুপ এ বি ডি, এ তে কি আছে? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এবং স্ট্রেপ্টোকক্কাই এগালাক্সি। এ তে আছে কি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এবং বি তে আছে কি এগালাক্সি। ডি তে আছে কি এন্টেরোকক্কাস ফিকালিস এবং স্ট্রেপ্টোকক্কাই বোভিস। আর একটা জিনিস কি বিটা হেমোলাইটিক যে স্ট্রেপ্টোকক্কাই, এই স্ট্রেপ্টোকক্কাইকে আমরা অন্যান্য স্ট্রেপ্টোকক্কাই থেকে, এই যে নন বিটা হেমোলাইটিক বা স্ট্রেপ্টো প্রেপ্টো স্ট্রেপ্টোকক্কাই, এদের কাছ থেকে ডিফারেন্সিয়েট করবো কেমনে? কিভাবে আমরা একে আউট করব? সাপোজ আমি স্ট্রেপ্টোকক্কাসের জন্য হচ্ছে কি কোন একটা কালচার মিডিয়াতে আমি গ্রো করলাম, ঠিক আছে, কালচার মিডিয়াতে গ্রো হইলো, বাট আমি এদেরকে ডিফারেন্সিয়েট করবো, আউট করবো কেমনে? কিভাবে বুঝবো যে না এটা হচ্ছে কি যে এইভাবে হবে, এটা হচ্ছে কি যে বিটা হেমোলাইটিক, এটা বিটা হেমোলাইটিক না, এটা হচ্ছে সি কার্বোহাইড্রেট, এটা হচ্ছে কি বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কার একটা ডিটারমিনেন্টস। সেটাকে বলে রাখি বিটা হেমোলাইটিক আসলে কি হয়। এটা আসলে অ্যাকচুয়ালি আমরা ব্লাড এগার নামে এক ধরনের একটা এগার আছে, যেটা হচ্ছে কি শীত ব্লাড দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। মানে হচ্ছে শীত মানে আমরা জানি, নিশ্চয় জানি ভেড়ার ব্লাড থেকে তৈরি করা হয়, হ্যাঁ। তো এই ব্লাড এগার এগারের সাথে হচ্ছে মিক্স করে তৈরি করা হয় এগার। আমরা নিশ্চয়ই অনেকে খাই, হ্যাঁ। আমরা দেখবেন ফালুদা খাওয়ার সময় যে জিনিসটা খাই অনেক সময় এগার। সো এই ধরনের এগার হচ্ছে এটা সি উইট। সো এই ধরনের একটা জিনিস এটার সাথে হচ্ছে মিক্স করে, সিউইডের সাথে মিক্স করে ব্লাডটাকে মিক্স করে ব্লাড এগার তৈরি করা হচ্ছে। ব্লাড এগার তৈরি করে এই ব্লাড এগারের মধ্যে আমরা যখন এই ধরনের স্ট্রেপ্টোকক্কাগুলো দিব, সে হচ্ছে ব্লাড এগারের ব্লাডের রং তো লাল, তাই না? সেই লাল রংটাকে
সে কি করবে, হেমোলাইসিস করে ফেলবে, একটা ক্লিয়ার জোন তৈরি করবে। ক্লিয়ার জোন, কিসের ক্লিয়ার জোন তৈরি করবে? সে একটা ক্লিয়ার জোন তৈরি করে ফেলবে, ওখানে আর সাদা রং থাকবে না, লাল রং থাকবে না, পুরোটাই সাদা হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় বিটা হিমোলাইটিক। নন বিটা হেমোলাইটিক কারা? নন বিটা হেমোলাইটিকের মধ্যে আছে হচ্ছে কি আলফা হেমোলাইটিক এবং কি ভিরুডেন্স গ্রুপ। আলফা হেমোলাইটিক কারা? আলফা হেমোলাইটিক হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি। আলফা হেমোলাইটিক কি হয়? আলফা হেমোলাইটিক অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এখানে একটা গ্রিনিশ জোন তৈরি করে। কোথায়? ব্লাড এগারে। কোথায় তৈরি তৈরি করে? সে ব্লাড এগারে একটা গ্রিনিশ জোন তৈরি করতেছে। ওকে, তাহলে সে কি তৈরি করতেছে আমরা একটু জেনে নেই। সে হচ্ছে কি যে একটা গ্রিনিশ জোন তৈরি করতেছে, গ্রিনিশ জোন তৈরি করতেছে। কোথায়? ব্লাড এগারে। ওকে, তাহলে এই জন্য এটার নাম হচ্ছে কি যে আলফা হেমোলাইটিক। আরেকটা আছে আমাদের ডেন্টালের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, এটার নাম হচ্ছে কি ভিরিডেন্স গ্রুপ। ভিরিডেন্স গ্রুপে অনেকগুলো আছে, আমাদের বইয়ে যেগুলো আছে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, মাইটিস, স্যাঙ্গুইনিস, তারপর স্যালাভেরিস আছে, স্যাব্রিনাস আছে, ঠিক আছে? পাঁচটা আছে, ঠিক আছে, অনেকগুলো আছে ভিরিডেন্স গ্রুপে। ভিরিডেন্স কেন খুব গুরুত্বপূর্ণ? ভিরিডেন্স গুরুত্বপূর্ণ এই কারণে যে ভিরিডেন্স মে কজ দ্য ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। যেখানে আমরা তাহলে বলে থাকি যে রোগীর ক্ষেত্রে যদি অনেক বেশি আমরা যদি হচ্ছে কি যে সাবজিনজিভাল ক্যালকুলাস থেকে থাকে এবং রোগীর বয়স যদি অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে হচ্ছে কি একটা কি দেওয়ার কথা বলি, পেশেন্টকে আমরা একটা প্রোফাইল্যাক্সিস অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা বলি, হ্যাঁ। এবং দেখেন স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স এটা হচ্ছে কি যে ফাউন্ড হয়, সরি আমি বানানটা ভুল লিখছি, এটা হচ্ছে ফাউন্ড হবে, এটা হচ্ছে কি যে ফাউন্ড হবে, FOUND। ফাউন্ড হবে কোথায় পাওয়া যায়? ডেন্টাল প্লাগে পাওয়া যায়। এবং এই মিউটেন্সটা হচ্ছে কি পলিস্যাকারাইড কে সিনথেসাইজ করতে পারে এবং সে হচ্ছে কি যে ক্যারিস কে লিড করতে পারে। সে লিড টু কি করা যায়? ক্যারিস কে লিড করা যায়। সো তাহলে আমরা হচ্ছে এটাও জেনে নিলাম। এবার দেখেন তাহলে আমরা কি পেলাম? বিটা হেমোলাইটিক পেলাম, আলফা হেমোলাইটিক পেলাম। আলফা হেমোলাইটিক আমরা হচ্ছে নন হেমোলাইটিকের মধ্যে কি কি পেলাম? আলফা হেমোলাইটিক আর হচ্ছে কি ভিরিডেন্স গ্রুপ। আলফা হেমোলাইটিকে আমাদের কে থাকছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি থাকছে। আর ভিরিডেন্স গ্রুপে কে কে থাকছে? স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স এবং মাইটিস, স্যাঙ্গুইনিস, ঠিক আছে? এই গেল। এরপর দেখেন আমাদের আরেকটা প্রকার ভেদ, তাহলে আমরা তিনটা প্রকার ভেদ করলাম। একটা হচ্ছে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই কে, এটা হচ্ছে স্ট্রেপ্টো গ্রুপ এ, বি, ডি। এ তে কে আছে? এ তে আছে হচ্ছে পায়োজেন্স, বি তে আছে হচ্ছে কি অ্যাগালেক্সিয়া, এ এবং বি একসাথে হয়ে আছে। ডি তে কে আছে? ডি তে আছে হচ্ছে এন্টেরোকক্কাস ফিকালিস, সাথে হচ্ছে কি স্টেরোকক্কাস বভিস। আমরা এবার পাচ্ছি কাকে? পেপটো স্ট্রেপ্টোকক্কাই। পেপটো স্ট্রেপ্টোকক্কাই অ্যাকচুয়ালি হচ্ছে কি এরা হচ্ছে কি নর্মাল ফ্লোরা অফ দা গাট, গাটের নর্মাল ফ্লোরা এবং গাট, মাউথ এবং ফিমেল জেনিটাল অর্গান, এই তিনটে জায়গায় পেপটো হ্যাঁ আপনার এই যে স্ট্রেপ্টোকক্কাই পাওয়া যায়। দুইটা নাম আছে উদাহরণ, একটা নাম হচ্ছে পেপটো স্ট্রেপ্টোকক্কাই ম্যাগনাস, আর একটা হচ্ছে কি অ্যানোরোবিয়াস। ম্যাগনাস মানে হচ্ছে অনেক বড়, সো ম্যাগনাস সে বড় জায়গাতে থাকে যেহেতু সে গাটে থাকে, ঠিক আছে? আর যেহেতু সে গাটের মধ্যে হচ্ছে কি সবগুলো অ্যানারোব, সে হচ্ছে অ্যারোব হওয়ার কোনো চান্স নাই, তাই না? সে কোনো অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না। সো তার দুইটা নাম, ম্যাগনাস এবং অ্যানারোবিয়াস। পেপটো স্ট্রেপ্টোকক্কা এবং ভিরিডেন্স আপনাদের বইয়ের একদিন স্পষ্ট হুবহু লাইন, ল্যাঞ্জের লেভিনসন একটা হুবহু লাইন। পেপটো পেপটো স্ট্রেপ্টোকক্কা এবং ভিরিডেন্স অফেন ফাউন্ড ইন ব্রেইন অ্যাবসেস ফলোইং ডেন্টাল সার্জারি। নিশ্চয়ই বুঝে যাওয়ার আর কিছু নাই। গ্রাম নেগেটিভ কক্কায় দেখেন, গ্রাম নেগেটিভ কক্কার মধ্যে আমরা পড়বো হচ্ছে নেজেরিয়া। নেজেরিয়া হচ্ছে কি জেনারেলি সব নেজেরিয়া দুইটা পার্ট, তিনটা তিন চার ধরনের নেজেরিয়া আছে, বাট আমরা পড়বো দুইটা এখানে আমাদের ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নেজেরিয়া গনোরিয়া, একটা হচ্ছে নেজেরিয়া মেনিনজাইটিস। তো সাধারণভাবে নেজেরিয়ায় কি থাকে? নর্মালি দুইটার মধ্যে কি থাকে? কন্টেইন অ্যান্টেরোটক্সিন ইন আউটার মেমব্রেন, আউটার মেমব্রেনে অ্যান্টেরোটক্সিন থাকে। মেমব্রেন এবং অ্যান্টেরোটক্সিন এই দুইটার মধ্যে এই দুইটাই হচ্ছে কি দিয়ে তৈরি হয়? লিপো অলিগোস্যাকারাইড। তার মানে হচ্ছে যদি আপনাকে কোশ্চেন করে কেন আমি মেমব্রেন প্লাস অ্যান্টেরোটক্সিন ইজ ইকুয়াল টু লিপো অলিগোস্যাকারাইড লিখলাম, তার মানে হচ্ছে যদি আপনাকে কোশ্চেন করে যে নেজেরিয়ার আউটার মেমব্রেন কি দিয়ে তৈরি? লিপো অলিগোস্যাকারাইড। লিপো অলিগোস্যাকারাইড কার আউটার মেমব্রেন? নেজেরিয়া। লিপো অলিগোস্যাকারাইড কার অ্যান্টেরোটক্সিন? নেজেরিয়া। অথবা যদি বলে যে লিপো অলিগোস্যাকারাইড কি কি হিসেবে কাজ করে? এক, সেল ওয়াল প্লাস সেল মেমব্রেন, এন্টেরোটক্সিন এন্ড এক্সোটক্সিন। হুম। তারপর কোশ্চেন আসতে পারে হচ্ছে কি যে এন্টেরোটক্সিন এবং হচ্ছে কি যে হ্যাঁ টক্সিক শক সিনড্রোম। তাহলে আমার অ্যান্সার কি হবে? মেমব্রেন এন্ড এন্টেরোটক্সিন দুইটার ক্ষেত্রেই লিপল। যেহেতু মেমব্রেনে এন্টেরোটক্সিন
লিপোঅলিগোস্যাকারাইড পাওয়া যায় যখনই মেমব্রেনটা রাপচার হয়, রাপচার হয়ে সে অ্যান্টেরোটক্সিন যেটা পায় সেটা পাচ্ছে হচ্ছে কি লিপোঅলিগোস্যাকারাইড। নেজেরিয়াকে কালচার করতে হয় চকলেট এগার মিডিয়াতে এবং এটা হচ্ছে অক্সিডেজ পজিটিভ থাকে। নেজেরিয়া মেনিনজাইটিস খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু আগে পড়ে আসছিলাম ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম যে নেজেরিয়া মেনিনজাইটিস দিয়ে হচ্ছে ভ্যাকসিন তৈরি করা হয়। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার ক্যাপসুলের একটা বড় গুণ হচ্ছে কি এই ক্যাপসুল থেকে ভ্যাকসিন তৈরি করা যায়। সো সে ক্যাপসুলেটেড, তার ভ্যাকসিন আছে। কিভাবে ট্রান্সমিট হয় আমরা একটু আগে পড়ছিলাম, ট্রান্সমিটেড বাই এয়ারবর্ন ড্রপলেট। সে ড্রপলেট দিয়ে কি করতে পারবে মেনিনজাইটিস হবে। এই যে এখন হজ হচ্ছে, হজের সিজন, কি হয় এই হজের সময় দেখবেন যারা যাবে তাদের সবাইকে মেনিনজাইটিসের টিকা নিয়ে যেতে হয়। কেন যেতে হয়? একটা বিশাল বড় জায়গার মধ্যে অনেকগুলো মানুষ একসাথে হচ্ছে, কোনো একটা মানুষের যদি মেনিনজাইটিস হয়ে যায় তাহলে তার তার এয়ারবর্ন ড্রপলেট দিয়ে হচ্ছে কি ইজিলি হচ্ছে কি সবখানে ছড়া যাবে। কেন ছড়া যাবে? এই ছড়া যাওয়ার কারণে বলা হচ্ছে কজেস অফ এপিডেমিক্স অফ মেনিনজাইটিস। মেনিনজাইটিস কি জিনিস? মেনিনজেসের একটা ইনফ্লামেশন। নেজারিয়া মেনিনজাইটিসের ভিরুলেন্স ফ্যাক্টর খুব 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 খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলের জন্য। কি কি? চারটা ভিরুলেন্স ফ্যাক্টর, এক হচ্ছে পলিস্যাকারাইড ক্যাপসুল, দুই হচ্ছে এক্সোটক্সিন, ইমিউনোগ্লোবিন এ প্রোটিয়েস এবং কি ফ্যাক্টর এইচ বাইন্ডিং প্রোটিন। চারটা কি কি? পলিস্যাকারাইড ক্যাপসুল, অ্যান্ড্রোটক্সিন, ইমিউনোগ্লোবিন এ প্রোটিয়েস এবং কি ফ্যাক্টর এইচ বাইন্ডিং প্রোটিন। যেহেতু তার একটা পলিস্যাকারাইড ক্যাপসুল আছেই, তার তো আছেই তাই না? তাইলে যেহেতু তার ক্যাপসুলেটেড তাহলে পলিস্যাকারাইড ক্যাপসিন তার কি ভিরুলেন্স ফ্যাক্টর। আবার একটু আগে দেখেন আমরা পড়ে আসছি কি মেমব্রেন প্লাস অ্যান্ড্রোটক্সিন, নেজেরিয়া সবার জন্যই লিপো অলিগোস্যাকারাইড তাই না? তাহলে তার অ্যান্ড্রোটক্সিন আছে এবং এই অ্যান্ড্রোটক্সিনের নাম কি লিপো অলিগোস্যাকারাইড। সাথে দুইটা যোগ করতে হবে, একটা হচ্ছে ইমিউনোগ্লোবিন এ প্রোটিয়েস আর হচ্ছে কি ফ্যাক্টর এইচ বাইন্ডিং প্রোটিন। তাহলে ভিরুলেন্স ফ্যাক্টর দুইটা আমরা আগে থেকেই জানি, পলিস্যাকারাইড ক্যাপসুল আর অ্যান্ড্রোটক্সিন। আর দুইটা এখন জানলাম কি কি? ইমিউনোগ্লোবিন এ প্রোটিয়েস এবং কি ফ্যাক্টর এইচ বাইন্ডিং প্রোটিন। নেজেরিয়ার প্রিভেনশন কি? মেনিনজাইটিস এর যদি নেজেরিয়া মেনিনজাইটিস হয় সেক্ষেত্রে হচ্ছে প্রিভেনশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করে থাকি হচ্ছে কি যে কনজুগেটেড ভ্যাকসিন ইউজ করে থাকি। ঠিক আছে, আমরা কি ইউজ করি? কনজুগেটেড ভ্যাকসিন ইউজ করে থাকি। ঠিক আছে, আর যেখানে হচ্ছে আমি কনজুগেটেড ভ্যাকসিন হচ্ছে কি যে আমি যে জায়গায় হচ্ছে কি যে পাবো না সেখানে আমি আমি হচ্ছে আনকনজুগেটেড ভ্যাকসিন ইউজ করব। আর সবাই একটু লিখে নিতে পারেন এগুলো আমি যেগুলো লিখে দিচ্ছি। আনকনজুগেটেড ভ্যাকসিন ইউজ করব, এটা কাদের ক্ষেত্রে ইউজ করব? অ্যাডাল্টের ক্ষেত্রে ইউজ করব। তাইলে আমি যেহেতু হচ্ছে কি যে ছোটদের ক্ষেত্রে ইউজ করতেছে কি কনজুগেটেড এই ভ্যাকসিন, আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কি আনকনজুগেটেড ভ্যাকসিন ইউজ করব। নেজেরিয়া গনোরিয়া, দেখেন আমরা আগেই বলে আসছি অ্যান্ডোটক্সিন থাকবে তার, যেহেতু নেজেরিয়া সবারই অ্যান্ডোটক্সিন থাকবে। তার কিছু এনজাইম আছে, এনজাইমের নাম হচ্ছে ক্যাটালেস এবং অক্সিডেস, মনে রাখতে হবে। আমরা একটু আগে বলে আসছিলাম নেজেরিয়া দেখেন কি পজিটিভ, অক্সিডেস পজিটিভ পাইছেন, অক্সিডেস পজিটিভ। আর সাথে ও হচ্ছে কি ওর এনজাইম থাকবে কজ, তাহলে তার অক্সিডেজ এনজাইম আছে বলে তো সেই অক্সিডেস পজিটিভ তাই না? আর গনোরিয়ার ক্ষেত্রে একটা এক্সট্রা থাকবে, এটার নাম হচ্ছে কি ক্যাটালেজ এনজাইম, সো সে কারণে সে ক্যাটালেজ পজিটিভ হবে। তার ভিরুলেন্স ফ্যাক্টর কি কি? একই জিনিস। এক নাম্বার হচ্ছে আমরা পড়ে আসছিলাম মনে আছে পিলি কার কার ক্ষেত্রে থাকে? নেজেরিয়া গনোরিয়ার ক্ষেত্রে পিলি থাকে, পড়ে আসছিলাম মনে আছে? দেখেন আমরা একটু আসি পেছনের স্লাইডে যদি আমরা একটু আসি, আমরা পেছনের সাইডে আসলে দেখবেন এই যে পিলি কার কার ক্ষেত্রে থাকে, দেখেন আমরা পিলিতে পড়ছিলাম। ঠিক আছে, পিলিতে আমরা একটু লিখে দিব, পিলিতে আমরা পড়ি যেহেতু এখানে লিখি নাই লিখে দিব একটু যে আমরা কি নেজেরিয়া গনোরিয়ার ক্ষেত্রে কি থাকবে এবং পিলিটা হচ্ছে তার ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ঠিক আছে, এবং আউটার মেমব্রেন প্রোটিন এটার নাম হচ্ছে কি পোরিন। এই যে আউটার মেমব্রেন প্রোটিনের নাম কি পোরিন, এবং এই পোরিনটাও কি হিসেবে থাকবে? পোরিনটাও হচ্ছে কি যে আপনার ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে থাকবে, এবং সাথে কি হিমোগ্লোবিন এ প্রোটিয়েজ এটা হচ্ছে কি আমাদের ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে থাকবে। আমাদের পরীক্ষায় দেখেন আমরা বলছিলাম যে আমাদের সিলেবাস যে দিল এই সিলেবাসে একটা আমাদের টপিকস ছিল একদম মানে কি স্পেসিফিক টপিকস, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস। এই নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস এর আমরা শুধুমাত্র এই নামগুলা পড়বো। আমাদের পরীক্ষায় প্রশ্ন যদি প্রশ্ন এখান থেকে আসে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস থেকে, এই নামগুলা পড়লে প্রশ্ন কমন কনফার্ম। কে কে আছে? ক্ল্যামিডিয়া, ট্র্যাকোম্যাটিস,
দেখেন তারপরে যেহেতু এটা ইউরেথ্রাইটিস হয় তাহলে তার নাম হচ্ছে ইউরিয়া প্লাজমা ইউরিলাইটিকাম মাইকোপ্লাজমা। তারপর আর কি আছে, গার্ডেনেলা ভ্যাজানালিস নামের সাথে পরিচিত, ভ্যাজানালিস যেহেতু আছে গার্ডেনেলা। এইসিনোব্যাক্টার, হারপিস সিমপ্লেক্স আমরা বলছিলাম হারপিস সিমপ্লেক্স 1 এর ক্ষেত্রে আমাদের ম্যানিফেস্টেশন দেখা যায় যে জায়গায়, হারপিস সিমপ্লেক্স 2 এর ক্ষেত্রে ম্যানিফেস্টেশন দেখা যাবে হচ্ছে কোথায়, ডিফারেন্ট জায়গায়। তাহলে এটা ম্যানিফেস্টেশন কোথায় দেখা যাবে, হারপিস সিমপ্লেক্স 1 এর ক্ষেত্রে আমরা ম্যানিফেস্টেশন পাই হচ্ছে কোথায়, বইয়ের একদম স্পষ্ট ভাষা। হারপিস সিমপ্লেক্স 1 এ হচ্ছে ওয়েস্ট অ্যাবাভ দা ওয়েস্ট, ওয়েস্টের উপরে আমরা সবগুলা ম্যানিফেস্টেশন পাবো। আর হারপিস সিমপ্লেক্স 2 এর ক্ষেত্রে পাবো হচ্ছে কি বিলো দা ওয়েস্ট, ওয়েস্টের নিচে। তাহলে ইউরোসাইটিস বিলো দা ওয়েস্ট। সাইটোমেগালোভাইরাস, ট্রাইকোমোনাস ভ্যাজানালিস, তাহলে আমরা দুটো ভ্যাজানালিস, একটা হচ্ছে গার্ডিনেলা ভ্যাজানালিস পেলাম, ট্রাইকোমোনাস ভ্যাজানালিস, আর হচ্ছে ক্যান্ডিডিয়া আলবিকেন্স। তাহলে আমাদের কঠিন নাম কোনটা, কঠিন নাম শুধু একটা, ইউরিয়া প্লাজমা ইউরিলাইটিকাম আর এসিনোব্যাক্টার, গার্ডিনেলা ভ্যাজানালিস ট্রাইকোমোনাস ভ্যাজানালিস। সবাই পড়ে নিব এটা। ফুড পয়জনিং কারা করে, আপনাদের বইয়ে একদম স্পষ্ট ভাবে লেখা আছে এই যে ফুড পয়জনিং নিয়ে। আমি যখন প্রথমে বলছিলাম তখন এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ ফুড পয়জনিং, তাহলে কারা কারা ফুড পয়জনিং করে আমরা পড়ে ফেলি। স্টেফিলোকক্কাস অরিয়াস, ব্যাসিলাস সিরিয়াস, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজান্স, ক্লোস্ট্রিডিয়াম বোটোনিলাম, সালমোনেলা টাইফি। গ্রাম পজিটিভ রড আসেন দেখেন, গ্রাম পজিটিভ রডের ক্ষেত্রে আমরা কি পড়বো, গ্রাম পজিটিভ রডের ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে স্পোর ফর্মিং এবং নন স্পোর ফর্মিং। স্পোর ফর্মিং এ কারা আছে দেখেন, স্পোর ফর্মিং এ আছে হচ্ছে কি যে ক্লোস্ট্রিডিয়াম, ঠিক আছে। আরেকটা আছে বলছিলাম কি বেসিলাস, সবার নিশ্চয় মনে আছে তাই না, বেসিলাস। আমরা ক্লোস্ট্রিডিয়ামটা পড়বো। ক্লোস্ট্রিডিয়াম দেখেন কই থাকে, স্পোর্স আর ইন সয়েল, সয়েলে থাকে। ক্লোস্ট্রিডিয়াম কি করে দেখেন, তার ক্লিনিক্যাল ফিচারের কতগুলা খুব কঠিন কঠিন নাম আছে, এগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে। একটা নাম হচ্ছে কি রাইসা সার্ডোনিকাস, অবিথ্রোডোনাস, লকজো বা ট্রিসমাস, রেসপিরেটরি ফেলিওর এবং স্পাস্টিক প্যারালাইসিস করে থাকে সে। অবিস্টোডোনাস কি, অবিস্টোডোনাস হচ্ছে কি তার হচ্ছে ঘাড়টা পুরোটা বাঁকা হয়ে যাবে, ঘাড় বাঁকা হয়ে সে হচ্ছে কি যে তার পুরোটা হচ্ছে বো শেপ হয়ে যাবে, কিরকম হয়ে যাবে, একটা মানুষের শরীর ফুল বো শেপ হয়ে যাবে। অবিস্টোডোনাসে কি হবে, শরীরটা পুরোপুরি ভাবে কি হয়ে যাবে, দেখেন এই ধরনের একটা বো হয়ে যাবে, এরকম বাঁকা হয়ে যাবে তার ঘাড় থেকে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি অপিস্থোটোনাস, ঠিক আছে গেল। আর হচ্ছে রাইসা সার্ডোনিকাস কি হয়, রাইসা সার্ডোনিকাস হয় কি তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা জায়গাতে হচ্ছে কি যে কি হয়ে যাবে, আটকে যাবে, এবং তার আইব্রোটা অনেক বেশি বড় হয়ে যাবে, আইব্রোটা উপরের দিকে চলে যাবে। এটাকে বলা হচ্ছে কি রাইসা সার্ডোনিকাস। অপিস্টোটোনাস মানে হচ্ছে কি, আমরা যদি নাম জিনিসগুলো জানি তাহলে ইজিলি মনে রাখা যাবে। তার পুরোটা বইয়ের মধ্যে শরীরটা বেঁকে যাবে। লকজো সবাই জানে, ক্রিসমাস হবে আমরা সবাই জানি ডেন্টিস্টরা। রেসপিরেটরি ফেলিওর হবে এবং তার স্পাস্টিক প্যারালাইসিস হয়। কিভাবে হয় দেখেন, এই জিনিস আমার জানতে হবে, মেকানিজম অফ অ্যাকশন জানতেই হবে, জাস্ট এই 4টা লাইন পড়বেন। কি হয়, সে হচ্ছে কি যে সিএনএস এ যেতে পারে, সে কি করে, সে সিএনএস এ গিয়ে আমাদের যে নার্ভ যে যে এন্ডিং ওইখান থেকে যে আমাদের কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এই নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার মাধ্যমে তো আমরা নার্ভের এক পাশ থেকে আরেক পাশ যায় তাই না, নার্ভের ইম্পালস গুলা ক্যারি করে তাই না। সে করে কি নার্ভের ইম্পালস ক্যারিটাকে স্টপ করে দেয়। কিভাবে স্টপ করে, সে নিউরোট্রান্সমিটারকে ইনহিবিট করে। তাহলে কোন নিউরোট্রান্সমিটারকে সে ইনহিবিট করে, সে গ্লাইসিনকে ইনহিবিট করে। কাকে ইনহিবিট করে, গ্লাইসিনকে ইনহিবিট করে। তার ট্রিটমেন্ট কি, তার ট্রিটমেন্ট হচ্ছে কি টিটেনাস ইমিউনোগ্লোবিন বা টিটেনাস অ্যান্টিটক্সিন। তার ট্রিটমেন্ট হচ্ছে কি যখনই টিটেনাসে কেউ হবে, আমরা ফার্স্টে বলছিলাম এটা সয়েল থেকে হয়, তো কি হয় আমরা দেখি যে একটা মানুষ, সে যদি এমন হয় যে তার সে কোথাও একটা কাটা পড়ছে টিনের মধ্যে, যে টিনটা হচ্ছে অনেক দিনের পুরনো, আর হচ্ছে কোথাও একটা কোন একটা সয়েলের মধ্যে হচ্ছে কি যে একটা নিডেল ছিল, এই নিডেলটা কারো খালি পায়ে হাঁটতেছে তার পায়ের মধ্যে আটকে গেলো, তখন আমরা বলি কি যে ভাই আপনার খুব দ্রুত টিটেনাসের টিকা দেওয়া দরকার, ঠিক আছে। এই টিটেনাসের টিকা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কি যে প্রিভেনশন হিসেবে টিকা দিতে হবে। আর যদি প্রিভেনশন না থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের টিটেনাস ইমিউনোগ্লোবিন বা টিটেনাস অ্যান্টিটক্সিন ইউজ করতে হবে, ঠিক আছে। আর প্রিভেনশন হিসেবে আমরা কি ইউজ করব, প্রিভেনশন হিসেবে আমরা ইউজ করব হচ্ছে কি টিটেনাস টক্সয়েড। এটা কোথায় করি আমরা, ছোটবেলায় আমরা দেই, দেখবেন ছোটবেলায় দেই টিটেনাস টক্সয়েড, ঠিক আছে। সাথে হচ্ছে কি যে যদি কেউ যদি
চাইল্ড বিয়ারিং মাম থেকে থাকে, অর্থাৎ হচ্ছে তার বয়স যদি 25-এর বেশি হয়, কোন ফিমেল, তার ক্ষেত্রেও টিটেনাস দেওয়া হয়ে থাকে, এবং প্রতি 10 বছর পর পর, চাইল্ডহুডে একবার দেওয়ার পরে প্রতি 10 বছর পর পর এই টিটেনাস ভ্যাকসিনটা দিতে হয়। আর তাহলে আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতেছি কি টিটেনাস টক্সয়েড। আর আমাদের যদি টিটেনাসে যদি ভ্যাকসিন দেওয়া থাকে, কিন্তু সে যদি এই ধরনের, আমরা যদি সাসপেক্ট করি যে তার হচ্ছে কি টিটেনাস হওয়ার, হ্যাঁ, সাসপেক্টিবিলিটি থাকে, সেক্ষেত্রে তাকে আমরা ইউজ করছি কি ইমিউনোগ্লোবিন। এই যে আমরা টক্সয়েড এবং ইমিউনোগ্লোবিন দুটাকে একসাথে দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন। এবং আমরা যদি বলা হয়ে থাকে যে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশনের একটা এক্সাম্পল দেন, কোনটা অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন এক্সাম্পল, তাহলে আমাদের এক্সাম্পল হবে কে? ক্লোস্ট্রিডিয়াম টিটানি। ক্লোস্ট্রিডিয়াম টিটানির সাথে সাথে আমাদের কিন্তু ক্লোস্ট্রিডিয়াম বোটোনিলিয়াম, সেও কিন্তু ফেলনা না। সে বলছে কি যে টিটানাস সিএনএস এ যায়, সে প্যারালাইসিস করে, আমাকে ফেলনা ভাবছো? আমি মোটেও ফেলনা না। তার যে বোটোনিলিয়াম টক্সিন, এই টক্সিনটা আরেকটা নাম হচ্ছে এক্সোটক্সিন এ। সে কাজ করে কেমনে? সে কাজ করে হচ্ছে পেরিফেরাল নার্ভ সিনাপসিস দিয়ে সে কাজ করে, এবং সে ব্লক করে কাকে? সেও নিউরোট্রান্সমিটারকে ব্লক করে। সেও নিউরোট্রান্সমিটার নাম হচ্ছে কি এসিটাইল কোলিন। একজন করে গ্লাইসিন, একজন করে এসিটাইল কোলিনকে। আর এক্ষেত্রে যে প্যারালাইসিস হয়, প্যারালাইসিসের নাম নাম হচ্ছে কি ফ্ল্যাসিড প্যারালাইসিস। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স, এটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন করে, ফুড পয়জনিং করে, অবশ্যই জানতে হবে। ক্লোস্ট্রিডিয়াম ডিফিকালি, এটা হচ্ছে কি সিউডোমোনাস কোলাইটিস করে। আমরা আগেই বলছিলাম যে এটা কিভাবে করে, আমি এই ফাঁকে একটু বলে দেই। সিউডোমোনাস মেমব্রেন তৈরি করে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, ঠিক আছে? সে হচ্ছে কি করে? ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি সিউডোমোনাস মেমব্রেন তৈরি করে, কোথায়? কোলনে। এই জন্য এটার নাম হচ্ছে সিউডোমোনাস কোলাইটিস তৈরি করে। তাহলে এবার আসেন আমরা একটু পড়ে নিই, সিউডোমোনাস মেমব্রেন আমার শরীরে কোন কোন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস করতে পারে। আমরা সবাই জানি ওরাল থ্রাশ মুখের মধ্যে করে ক্যান্ডিডা অ্যালবিকেন্স, দেন হচ্ছে কি যে শর্টে করে হচ্ছে কি ক্লোস্ট্রিডিয়াম ডিপথেরিয়া, আর সরি আমি ভুল বলেছি, করোনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া করে হচ্ছে থ্রটে, এবং ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি করে হচ্ছে কোথায়? ইন্টেস্টাইনে করে। এবার আসি, আমরা পড়ি হচ্ছে নন স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ রড। কারা কারা আছে নন স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ রড? এবং এই নন স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ রড দিয়েই ইনশাল্লাহ আশা করছি আজকে হয়তো বা আমাদের ক্লাস আমরা শেষ করব। নন স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ রডের মধ্যে আসলে কারা আছে? নন স্পোর গ্রাম পজিটিভ রডের মধ্যে আছে তিনটা জিনিস। করোনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, একটু আগে পড়ে আসলাম মাত্র আমরা, তাই না? সিউডোমেমব্রেন তৈরি করতে পারে। সাথে কি আছে? লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, আর আছে কি গার্ডিনেলা ভ্যাজানালিস। ক্লোস্ট্রিডিয়াম ডিপথেরিয়া কি? ক্লোস্ট্রিডিয়াম ডিপথেরিয়া হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাব শেপ এক ধরনের একটা ব্যাকটেরিয়া। ক্লাব শেপ মানে কেমন আমরা একটু জেনে নেই, ক্লাব শেপ মানে কেমন। ক্লাব শেপের অ্যাকচুয়াল শেপিংটা থাকে হচ্ছে কি যে, কেমন দেখাই একটু আপনাদেরকে। সে হচ্ছে কি যে একটু এইভাবে থাকে। সরি, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না আমার এইখানের জন্য, এইভাবে থাকে ক্লাব শেপ। এই যে একটা এন্ড থাকে, এই এন্ডটা কি থাকে? এই এন্ডটা অনেক মোটা থাকে, আরেকটা এন্ড কি থাকে? কম মোটা থাকে। এই যে একটা এন্ড মোটা থাকে, এই একটা এন্ড যে মোটা থাকছে, এই মোটা এন্ডের মধ্যে এক ধরনের একটা গ্রেনিউল থাকে। এটার নাম হচ্ছে কি মেটাক্রোমাটিক গ্রেনিউলস। এবং এই মেটাক্রোমাটিক গ্রেনিউলস দেখার জন্য আমাদের কই যেতে হবে? আমাদেরকে আলবার্ট স্টেনিং করতে হবে। কি স্টেনিং করতে হবে? আলবার্ট স্টেনিং করতে হবে। এবং সেই যে সিউডোমেমব্রেন তৈরি করতেছে, দেখেন সেই যে সিউডোমেমব্রেন তৈরি করতেছে, এটা থ্রটের মধ্যে এক ধরনের একটা ফিলামেন্টাস এক্সুডেট, আমি লিখে দিয়েছি। সে কোন ধরনের এক্সুডেট? সে হচ্ছে এক ধরনের একটা ফিলামেন্টাস এক্সুডেট, ঠিক আছে? ক্লোস্ট্রিডিয়াম ডিপথেরিয়া আসলে প্যাথোজেনেসিস কি? প্যাথোজেনেসিস হচ্ছে ডিপথেরিয়া টক্সিন ইনহিবিটস দ্য প্রোটিন সিনথেসিস বাই এডিপি রাইবোলাইজেশন অফ ইলংগেশন ফ্যাক্টর 2। আমরা এই ইলংগেশন ফ্যাক্টরের নামটা একটু জেনে রাখি। ইলংগেশন ফ্যাক্টর 2 আমরা আরেক জায়গায় পাবো, এটার নাম হচ্ছে কি ইকোলাই। ইকোলাইতে গিয়ে আমরা ইলংগেশন ফ্যাক্টর 2 এর নাম পড়বো। তাহলে দেখেন আমরা কি করছি, আমরা ডিপথেরিয়া টক্সিন যেটা থাকছে সেটাকে হচ্ছে কি যে কিভাবে কাজ করছে, সে প্রোটিন সিনথেসিস কি স্টপ করে দিয়ে দিচ্ছে। কি দিয়ে স্টপ করছে? সে এডিপি রাইবোলাইজেশন করতেছে। কোথায় করতেছে? ইলংগেশন ফ্যাক্টর 2। ইলংগেশন ফ্যাক্টর 2 তে সে এডিপি কে রাইবোলাইজেশন করে প্রোটিন সিনথেসিস কে স্টপ করে দিচ্ছে, যে হ্যাঁ, এইভাবে সে টক্সিনটা কাজ করে। তার অ্যাকচুয়ালি প্রিভেনশন কি? তার প্রিভেনশন হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন হচ্ছে তার একমাত্র প্রিভেনশন। খুব গুরুত্বপূর্ণ, বইয়ের মধ্যে আপনাদের সিলেবাসের মধ্যে হচ্ছে কি যে আলাদা করে দেওয়া আছে ক্লোস্ট্রিডিয়াম
আপনার কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এবং হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। লিস্টেরিয়া মনোসাইটোজেন্স এক ধরনের একটা ইন্ট্রাসেলুলার গ্রাম পজিটিভ রড। আমরা একটু আগে অব্লিগেট ইন্টারসেলুলার বেশ কিছু হচ্ছে কি যে আপনার প্যাথোজেনের নাম পড়ে আসছি যারা অব্লিগেট ইন্টারসেলুলার, বাট এটা হচ্ছে কি অব্লিগেট না, সে হচ্ছে শুধুমাত্র ইন্টারসেলুলার গ্রাম পজিটিভ রড। সে কি করে অ্যাকচুয়ালি, তাহলে সে খারাপ কেন, তাকে নিয়ে আসলে আমাদের এত চিন্তা কেন, এত দৈন্য দশা কেন? সে কি কি করতে পারে? সে মেনিনজাইটিস করতে পারে, সেপসিস করতে পারে। কার ক্ষেত্রে? নিউ বর্নের ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আর কার ক্ষেত্রে? প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে। আর কার ক্ষেত্রে? ইমিউনোসাপ্রেসড অ্যাডাল্টের ক্ষেত্রে। অর্থাৎ তার মানে আমরা বোঝা গেল যে যাদেরই হচ্ছে কি নিউ বর্নের ক্ষেত্রে ইমিউনোলজিক্যালি সে পুরোপুরি ইনটেক্ট থাকে না, প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রেও হচ্ছে কি যে সে ইমিউনোলজির কম্প্রোমাইজ থাকে, আর আর ইমিউনোসাপ্রেসড অ্যাডাল্ট, তাদের সবার ক্ষেত্রে সে কি করতে পারবে? মেনিনজাইটিস এবং সেপসিস করতে পারবে। কিন্তু এটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে কি ফুড ইন্ডাস্ট্রি। ফুড ইন্ডাস্ট্রিতে সে যেটা করে, সে আমরা যেসব খাবারগুলা স্টোরেজ করে রাখি, হ্যাঁ, ক্যানের মধ্যে স্টোরেজ করে রাখি, রেফ্রিজারেশনের মধ্যে দিয়ে রাখি, সেই খাবারগুলার ক্ষেত্রে সে হচ্ছে কি ওখানে কন্টামিনেটেড হতে পারে। কন্টামিনেটেড হয়ে সে ফেব্রাইল গ্যাস্ট্রোএন্টারাইটিস করে। কি করে? ফেব্রাইল গ্যাস্ট্রোএন্টারাইটিস করতে পারে। এবং ইউএসএ তে যে গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়, গ্যাস্ট্রিক আপসেট হয়, গ্যাস্ট্রোএন্টারাইটিস হচ্ছে তার একটা মেইন কজ হচ্ছে কে? লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। এর কারণে আবার ওয়াটারি ডায়রিয়া হয়। ওয়াটারি ডায়রিয়া ওয়ার্ডটা আমরা মনে রাখবো। কেন মনে রাখবো? আমরা কিন্তু এই ওয়াটারি ডায়রিয়া নিয়ে আবার একটা বিশাল পড়াশোনা করবো নেক্সট ক্লাসে। এবং কি হয় দেখেন, কেন বলতেছি যে সে ওয়াটারি ডায়রিয়া, তার ফেব্রাইল গ্যাস্ট্রাইটিস খুব বাজে, ফুড ইন্ডাস্ট্রির জন্য খুব বাজে একটা জিনিস। কেন? কারণ হচ্ছে কি জেনারেলি সে ডেইরি প্রোডাক্টের ক্ষেত্রে করে, এবং এটা আউটব্রেক হইতে পারে, আউটব্রেক হয়ে এটা ডিজিজ লেভেল হইতে পারে। এই তার একটা বিষয় আছে, সে হচ্ছে টাম্বলিং মুভমেন্ট দেখায়, যে কারণে আমরা যখন সাপোজ করোনিব্যাকটেরিয়াম ডিপথেরি বললাম না, সো করোনিব্যাকটেরিয়াম ডিপথেরির সাথে তার ডিফারেন্স বা ডিফারটা আমরা করব যখন কালচার মিডিয়ায়, তখন তার টাম্বলিং মুভমেন্ট থাকবো। টাম্বলিং মুভমেন্ট কিরকম? এক ধরনের একটা মুভমেন্ট যেটা হচ্ছে একটু জাস্ট আমরা বলি না যে খুব বেশি নড়াচড়া করে, এই ধরনের একটা মুভমেন্ট থাকবে, হ্যাঁ, যেটাকে বলা হয় যেটা হচ্ছে করোনিব্যাকটেরিয়াম থেকে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স কে ডিফার করবে। একটু আগে বললাম যে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স কেন খারাপ, মেনিনজাইটিস এবং সেপসিস করে নিউবর্ন, প্রেগনেন্ট উইমেন এবং ইমিউনোসাপ্রেসড অ্যাডাল্টের ক্ষেত্রে। এর খারাপ হওয়ার আরেকটা কারণ আছে, দেখেন আমি ফিটাস কথাটাকে অনেক বড় করে দিয়ে দিছি। ও হচ্ছে আপনার ফিটাসে ট্রান্সমিট করতে পারে। কি করতে পারে সে? ফিটাসে প্লাসেন্টা দিয়ে ট্রান্সমিট করতে পারে। কি কি করতে পারে সে? ফিটাসে দেখেন সে প্লাসেন্টা দিয়ে, দেখেন সে ফিটাসে প্লাসেন্টা দিয়ে ট্রান্সমিট করতে পারে, এবং ডিউরিং ডেলিভারির সময় সে ফিটাসে চলে যেতে পারে। সাপোজ ডেলিভারির সময় সে কি চলে যেতে পারে। এবং এই যে তার যদি এই ইনফেকশনটা যদি প্রেগনেন্সির সময় হয়, তাহলে কি কি হতে পারে? সে অ্যাবর্শন করতে পারে, প্রিমেচিউর ডেলিভারি করতে পারে, অথবা সেপসিস ডিউরিং পেরিপার্টাম পিরিয়ড, পার্টাম হয়ে যাচ্ছে সে তারপরের পিরিয়ডের ক্ষেত্রেও সে হচ্ছে কি যে এই ধরনের ঝামেলা করতে পারে। কোল্ড এনহ্যান্সমেন্ট আমার একটা বিষয় আছে। কোল্ড এনহ্যান্সমেন্ট যদি বলা থাকে যে কোল্ড এনহ্যান্সমেন্ট করতে পারে কোন ব্যাকটেরিয়া, আমাদের অ্যান্সার হবে কে? লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। ফেব্রাইল গ্যাস্ট্রোএন্টারাইটিস করতে পারে কে? লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। ফিটাস ট্রান্সমিট করতে পারে কে? ফিটাসে প্লাসেন্টা দিয়ে ফিটাসে ট্রান্সমিট করতে পারে কে? লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। কন্টামিনেটেড ফুড, রেফ্রিজারেটেড ফুডে কন্টামিনেশন হয়ে গ্যাস্ট্রোএন্টারাইটিস করতে পারে কে? লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। এই হচ্ছে আমাদের আজকের টপিকস। মোটামুটি ভাবে আমরা এখানে শেষ করলাম। আজকের টপিকস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু জানাবেন প্লিজ। এখনই আমি আসলে অন করেছি। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা একটু বলেন প্লিজ। কারো কোনো প্রশ্ন নাই? মল্লিকা রায় নাই, ধীমান
আপনারা নাই, ডক্টর আই আপনারা নাই না? তাহলে যদি কারো প্রশ্ন না থাকে আমরা আজকের এই পর্যালোচনা এবং হচ্ছে আজকে আমাদের এই ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।